হ্যালো ফিউচার ডক্টরস, কি খবর? ভালো খবর নিশ্চয়ই। তার কারণ নিটে যে এই পেপারটা আসবে 2022-এর নিটে, সেটা তো আমরা সবাই জানতাম যে এরকম পেপারটা আসবে। আমরা যখন পড়াই তখন ক্লাসের মধ্যে বলি যে এরকম ইজি কোশ্চেন আসবে। তো সবাই নিশ্চয়ই খুব খুশি পরীক্ষাটা দিয়ে। তো আমি আশা আমরাও খুব আনন্দিত যে এতটা ইজি পরীক্ষা হয়েছে এবং সবাই আমাদের সব স্টুডেন্টরা সবাই ভালো করতে পেরেছে। তো আজকে আমরা নিট 2022-এর যে ফিজিক্স পেপারটা সেটাকে আমরা সলভ করব, এবং শুধু সলভ করা হবে না, তার সাথে দেখা হবে যে এটার কীভাবে পেপারটা এসছে, মানে এর অ্যানালাইসিসটা কীভাবে এসছে। তো যেমন আমরা যদি টোটাল যে পেপারটা আছে, টোটাল যদি সিলেবাসটা তুমি ধরো 11 আর 12-এর টোটাল মিলিয়ে, তাকে যদি আমরা 5টা কোয়ান্টিটিতে ডিভাইড করি, 5টা মডিউলে ডিভাইড করি, তো সেই মডিউলে কত পার্সেন্টেজ এসছে এবং প্রত্যেকটা মডিউল থেকে কত নাম্বার অফ কোশ্চেন এসছে, সেই সব জিনিসগুলো আমরা এই ভিডিওতে জানবো। তো পুরো এটা অ্যানালাইটিক্যাল ভিডিও হবে। তার সাথে ক্লাস 11-এ কত এসছে, ক্লাস 12-এ কত এসছে, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ফিজিক্সে নিটে মানে নিট পেপারটাকে ক্লিয়ার করা ফিজিক্সের জন্য সেটা কতটা ইজি। এবং অবশ্যই যে যদি তোমরা আমাদের এখানে এসে পড়ো সেটা তোমরা জানতেই পারবে, বুঝতেই পারছো। যারা আমাদের কাছে অলরেডি পড়েছো এবং যারা এখনো পড়ছো তারা বুঝতেই পারছো যে ক্লাস 11-12টাকে আমরা কিভাবে মানে দায়িত্ব নিয়ে এবং কিভাবে ইজিলি জিনিসটাকে আমরা মানে রিমেম্বার করাই, তোমাদের একদম ফিঙ্গার টিপে থাকে সব কিছু। তো এই পেপারটা জাস্ট মানে আমি তো বলবো খুবই ইজি পেপার এবং সবারই খুবই ইজি লেগেছে। বরঞ্চ গতবারের পেপার যেটা এসেছিল নিট 2021 তার পেপারের থেকে কিন্তু এবারের পেপারটা আরো বেশি ইজি বলবো, কারণ গতবারেরটা একটু হলেও টাইম কনজিউমিং ছিল। গতবারে অনেক মানে খুবই ইজি কোশ্চেন এসছে যেগুলো ভাবা যায় না, সেটা প্রতি বছরই নিটে আছে, এবছরে এসছে। কিন্তু এবছরেরটা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি বলতে পারো, মানে একদম ডাইরেক্ট ফর্মুলা থাকে একটু নিয়ে ফর্মুলা নিয়ে কাজকর্ম ডাইরেক্ট আমাদের মানে যে কোশ্চেনগুলো এসছে ওগুলো উইদিন 1 মিনিট কেন উইদিন হাফ মিনিট হয়ে যাবে তোমাদের। আর প্রিভিয়াস ইয়ার্স থেকে তো প্রচুর প্রশ্ন এসছে। আমি তো যখন সলভ করবো পুরো ভিডিওটা তোমরা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে। এনসিইআরটির কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন তুলে দিয়েছে। আমরা অবশ্যই এনসিইআরটি করাই এবং এনসিইআরটি পড়াবো যখন আমরা তোমাদের স্টুডেন্ট, যেমন এইবারের যারা স্টুডেন্টরা আছো তাদের আমরা একদম শেষের দিকে এনসিইআরটি করাবো। এখন আমরা নর্মাল সিলেবাসে যাচ্ছি এবং পুরোপুরি জিনিসটা বুঝে নিচ্ছি। আর যারা আগে পড়ে এসছো তারা জানো যে কিভাবে কি করানো হচ্ছে। তো ব্যাপারটা শুধুমাত্র এনসিইআরটি নয়, শুধুমাত্র কোনো একটা বই নয়, সবখান থেকেই আসে ফিজিক্সে। হ্যাঁ, এনসিইআরটি তো ফলো হয়, এনসিইআরটি একটা স্ট্যান্ডার্ড বই, সেটা তো ফলো হবেই, কিন্তু ওভারঅল নলেজ, ওভারঅল কনসেপ্ট, ওভারঅল ইজি কোশ্চেন, সেই জিনিসটাকে সলভ করা, সারাদিন ধরে যদি কেউ ইজি কোশ্চেন সলভ করে যায় এবং তার থেকে একটু ওপর লেভেলের যেমন জেই মেন লেভেলের কোশ্চেন তারা যদি সলভ করে, তাহলে নিটের জন্য তোমরা মানে বিশ্বাস করো, ট্রাস্ট মি, কোনো রকম কোনো প্রবলেম নিটের জন্য হতে পারে না। এটা তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার রণজয় স্যার, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি যে নিটে ফিজিক্সে আমরা অ্যাটলিস্ট 40 to 42 কোশ্চেন, 40 থেকে 42টা কোশ্চেন করার মতো ক্ষমতা আমরা রাখি সবাই। এটা সবাই, সব স্টুডেন্ট যদি পড়ো, আমরা ঠিক করে ভালো করে পড়ো, আমাদের কাছে পড়ো, তো তোমরা দেখতে পারবে 40 থেকে 42টা কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে। তারপর তুমি যদি আরো এক্সট্রা 1-2 কোশ্চেন করতে পারো, সেটা তোমার জন্য মানে কি বলবো, খুবই ভালো, তাই না? তো এটা প্লাস পয়েন্ট। কিন্তু মিনিমাম আমরা 40 to 42 কোশ্চেন করতে পারি, ঠিক আছে? তো 40-40টা কোশ্চেন করা মানে নিটের জন্য খুবই ভালো, কারণ ফিজিক্সে সবসময় কম মার্কস ওঠে, কারণ ফিজিক্স ক্যালকুলেটিভ সাবজেক্ট, তোমরা ভালো করে জানো। যাই হোক, কথা না বাড়িয়ে তো আজকে আমরা দেখবো যে টোটাল পেপারটা কিভাবে এসছে। এই আমি পেপারের প্রিন্ট আউট নিয়ে আছি আমার হাতে, পেপারটাকে আমি দেখবো, আমরা পুরো সলভ করব, কোন পোর্শন থেকে কত কি এসছে সেটা খুব ভালো করে জানবো। জেনে আমরা এবার ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা, যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক বাটন প্রেস করবে, এবং সাবস্ক্রাইব করে তোমরা পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে রাখবে। তার কারণটা এটাই যে তোমরা যাতে সবকিছু নোটিফিকেশন পাও, কারণ আমাদের এখানে অনেক রকম কাজ হয়, অনেক রকম প্রোগ্রাম হয় যেগুলো তোমরা নোটিফিকেশন জানোই না, তোমাদের কাছে পৌঁছাই না নোটিফিকেশনগুলো। তো তোমরা অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করবে, সাবস্ক্রাইব করবে। আর এত কষ্ট করে ভিডিও করবো তো একটা তো লাইক অবশ্যই পাওনা আছে, তো লাইক করবে সবাই মিলে, কমেন্ট করবে, যদি তোমাদের কোনো বুঝতে কিছু অসুবিধা হয় বা কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার প্রথম কথা হচ্ছে যে আমাদের অ্যানালাইজ করাটা দরকার, যে কোন চ্যাপ্টার থেকে কত কি এসছে।
আমরা টোটাল 11 আর 12 এর সিলেবাসকে 5টা মডিউলে ডিভাইড করি। 5টা মডিউল বলতে কি কি তার নাম, তার প্রথম নাম তোমরা এখন স্ক্রিনে দেখতে পারবে। আমি আমার টিমকে বলবো যে স্ক্রিনে একটা ইমেজ দিয়ে দিতে, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। যে প্রথম মডিউলটা হচ্ছে তোমাদের মেকানিক্স, যে এটা আমি যেহেতু আমি স্ক্রিনে বলে দিচ্ছি, আমি আর লিখছি না আলাদা করে, আমি দেখে বলে দিচ্ছি। মেকানিক্স যেটা আমরা ক্লাস 11-12 মিলে যেটাকে ধরি মেকানিক্স থেকে 34% কোশ্চেন এসছে। 34%, মানে 45 এর মধ্যে তার 34%, মানে 17 কোশ্চেন, যেটা খুবই ভালো। মানে প্রতি বছর এরকমই আসে, সেটা খুব একটা মানে এবারে যেটা এসছে সেটা কোন একটা মানে অবিশ্বাস্য ব্যাপার নয় যে আমাদের 17টা কোশ্চেন 17 কোশ্চেন এসছে। 34% এরকমই কাছাকাছি আসে মেকানিক্সে। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সে 4% এসছে। এখানটা একটু এবার নিট আমাদের একটু নিরাশ করেছে, 4% মানে 2টো কোশ্চেন এসছে মাত্র। যাই হোক, 2টো কোশ্চেনও খুবই ইজি ছিল। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স যদিও অনেকটা বড় চ্যাপ্টার, এর মধ্যে হিট 1, হিট 2, তোমার কেটিজি, থার্মোডাইনামিক্স, থার্মাল প্রপার্টিজ, অনেক কিছু থাকে। তো সেটা মিলিয়ে 2টো কোশ্চেন এসছে। আমরা দেখতে পাবো যে খুবই ইজি কোশ্চেন এসছে। ইলেকট্রোম্যাগনেটিজম যেটাকে আমরা বলি, মানে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড সব নিয়ে টোটাল যে কম্বাইন্ড যে মডিউলটা, ইলেকট্রোম্যাগনেটিজম ক্লাস 12 এর মধ্যে যেটা পড়ে, সেটা থেকে 34% মানে 17 কোশ্চেন এসছে। ভালো লেভেলের কোশ্চেন এসছে। এবার একটু বেশি এসছে অন্যবারের থেকে। তো যারা আমাদের কাছে তো পড়ছো, তোমরা সবাই জানো যে তোমাদের কাছে এটা স্ট্রং পয়েন্ট ইলেকট্রোম্যাগনেটিজম, তাই না? তো এটা তোমরা খুবই ভালো স্কোর করতে পারবে, 17 আউট অফ 17 তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। অপটিক্স থেকে সারপ্রাইজিংলি এবার ইজি কোশ্চেন এসছে। অপটিক্স থেকে অতটা ইজি কোশ্চেন আসে না, অপটিক্স থেকে একটু ঘুরিয়ে দেয়, কিন্তু অপটিক্স থেকে এবার 10% কোশ্চেন এসছে, 5টা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, মানে তোমরা দেখে সঙ্গে সঙ্গে করতে পারবে। মডার্ন ফিজিক্স ক্লাস 12 এর 18% মানে 9টা কোশ্চেন। অ্যাডামস নিউক্লিয়াই আর আমাদের ডুয়াল নেচার, ওখান থেকে আমরা 9টা কোশ্চেন পাচ্ছি। খুবই ইজি কোশ্চেন, একদম ডাইরেক্ট। একটা তো গ্রাফও এসছে, তোমরা দেখবে একদম ইজি গ্রাফ, কিছুই না। টোটাল আমাদের যে এই 100% এখান থেকে টোটাল 100% আমি বলে দিলাম। এবার যদি আমরা একটা ছবি দেখি যে ক্লাস 11 আর ক্লাস 12 কত থাকে, আমি বলবো পাই চার্টকে অ্যাড করে দিতে একটা। তাহলে দেখতে পাচ্ছ তোমরা ক্লাস 11 আর ক্লাস 12 মিলে, ক্লাস 12 এ আছে 58% আর ক্লাস 11 এ 42%। ক্লাস 12 এ 58%, মানে এবার একটু ওরা ওয়েটেজটা বেশি রেখেছে ক্লাস 12 এর, আর 11 এ একটু কম রেখেছে। কিন্তু প্রতিবার এরকমই হয়, মানে কোনোবার 11 বেশি হয়, কোনোবার 12 বেশি হয়। তোমরা আমাদের যে 2021 যে ভিডিওগুলো, 2021 যে সলিউশন ভিডিওগুলো, তোমরা উপরে আই বাটন লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি সব ভিডিও দেওয়া আছে। আমরা এবার 2022 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কটা করছি, সেটা তোমরা অবশ্যই দেখবে। তো আমি যেটা বলছি, ক্লাস 12 এ 58%, ক্লাস 11 এ 42%। তোমাদের 11 নিয়ে সবার একটু চিন্তা থাকে যে 11 এ কি হবে, 11টা তো আমাদের খুব খারাপ অবস্থায় গেছে। যারা আমাদের কাছে পড়নি তারা তো এই কথাটা বলোই, সবাইকে আমি শুনি। যারা 12 এ জয়েন করো তারা হচ্ছে 11 নিয়ে খুব চিন্তায় থাকো। তো 11 নিয়ে চিন্তার কোনো দরকার নেই, কারণ আমরা 12 এর মধ্যে একটা প্রোগ্রাম করছি, যেটা হচ্ছে ক্লাস 11 এর রিভিশন ক্লাস। তোমরা যদি জয়েন করতে চাও, সেই প্রোগ্রামে জয়েন করতে পারো। সেই প্রোগ্রামটাই 15 আগস্টের পর থেকে শুরু হচ্ছে। তো তোমরা যদি প্রোগ্রাম জয়েন করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা আমাদের নিচে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে ফোন করে তোমরা আসতে পারো। তো আমরা ক্লাস 12 আর 11 কে একসাথে করিয়ে তোমাদের যাতে এই বছরই পরীক্ষাটা হয়, একদম এই বছরই যাতে আমরা লাগাতে পারি, ডাক্তার হতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো, সেটাকে আমরা এনশিওর করবো। ঠিক আছে? তো চলো আমরা এবার তো অ্যানালাইজ পার্টটা দেখলাম। অ্যানালাইজ পার্টটা আমরা আবার বলছি যে অ্যানালাইজ পার্টটা করা খুবই দরকার, কারণ তোমরা সব জায়গাতেই সলিউশন দেখে নিয়েছো, হয়তো বিভিন্ন চ্যানেলে তোমরা সলিউশন দেখেছো, কিন্তু ঠিকঠাক অ্যানালাইজ করাটা কিন্তু তোমাদের কাছে খুবই উপকারী, খুবই দরকারি। তো আমরা এতটা টাইম লাগালাম, তার কারণ হচ্ছে অ্যানালাইজ করতে হয়, এবং কি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে এসছে, কোনটা এনসিইআরটি থেকে ডাইরেক্ট তুলে এসছে, সেসব জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, তুমি দেখতে পাচ্ছ। টু hollow conducting sphere of radii r1 and r2, where r1 is much greater than r2, they have equal charges. দুটো hollow conducting sphere রাখা আছে, r1 আর r2, দুটো hollow conducting sphere রাখা আছে, r1 আর r2। যাই হোক, আমি এখানে একটাই আঁকছি, যেখানে r1 is much greater than r2. The potential would be more on smaller sphere, equal on both the sphere, depending on the material property of the sphere, more on bigger sphere. মানে কি ইজি কোশ্চেন, বেসিক, একদম বেসিক তোমাদের পোটেনশিয়ালের একদম বেসিক কনসেপ্ট, মানে একদম প্রথম দিকে পোটেনশিয়ালে যেটা পড়ানো হয়। আমরা কি জানি, কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম মানে সারফেস পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা কি হয়, k/r। তাহলে আমি বলতে পারি পোটেনশিয়াল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r। তার মানে যার রেডিয়াস বেশি তার পোটেনশিয়াল কম, যার রেডিয়াস কম তার পোটেনশিয়াল বেশি।
তাহলে যার R1 হচ্ছে বেশি, R2 হচ্ছে কম, তাহলে R1 এর পোটেনশিয়াল হবে কম, R2 হবে বেশি, তাহলে আনসার কি হবে? মোর অন স্মলার স্ফিয়ার, তাই না? সেকেন্ডের মধ্যে আনসার, মানে এটা তো ভাবারই কোনো দরকার পড়ে না। কথাটা বোঝা যাচ্ছে? এতটা ইজি কোশ্চেন আসছে এবং আসে প্রতি বছর আসে, শুধু এবছর বলে নয়, এতটা ইজি কোশ্চেন প্রতি বছর আসে। ঠিক আছে, এটা আমরা প্রথম কোশ্চেন হলো অপশন 1 তোমাদের এখানে, মোর অন স্মলার স্ফিয়ার। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন তোমরা দেখো, সেকেন্ড কোশ্চেন বোর্ডে চলে এসছে। সেকেন্ড কোশ্চেন, angular speed on a flywheel moving with uniform angular acceleration changes from 1200 rpm to 3120 rpm in 16 seconds. Angular acceleration in radian per second square. Angular acceleration class 11 এর আমাদের রোটেশনের চ্যাপ্টার। রোটেশনের চ্যাপ্টার, বাবা রোটেশনের চ্যাপ্টার, রোটেশন নিয়ে তো সবার বুক ধরপর করে। রোটেশন, আরে রোটেশন কিছুই না, রোটেশন কাইনেমেটিক্স এরই একটা, জাস্ট কাইনেমেটিক্সে আমরা লিনিয়ার মোশন পড়তাম, রোটেশনে আমরা রোটেশনাল মোশন পড়ি, জাস্ট ওই ফর্মুলাগুলোকেই কনভার্ট করে এখানে আনা হয়। তো এখানে বলেছে অ্যাঙ্গুলার স্পিড মানে ওমেগা দিয়ে দিয়েছে এবং দুটো ওমেগা দিয়েছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার স্পিড জিজ্ঞেস করেছে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন দিয়েছে, দুটো টাইম দিয়ে দিয়েছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বার করতে হবে, তাই তো? কি বলেছে? অ্যাঙ্গুলার স্পিড অন আ ফ্লাইহুইল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন চেঞ্জেস ফ্রম 1200। তার মানে আমরা জানি কি ফর্মুলা হয়, ওমেগা ইকুয়াল টু ওমেগা ইনিশিয়াল ইকুয়াল টু ওমেগা ফাইনাল, মানে ওমেগা তুমি এটাকে ইনিশিয়াল বা ফাইনাল বলতে পারো, এটাকে ইনিশিয়াল বলতে পারো, প্লাস আলফা ইন্টু টি, তাই না? তোমরা এটা জানো। তোমরা এখান থেকে কিছুই না, এটাকে ফাইনাল আর ইনিশিয়াল দেওয়া আছে, তোমরা আলফা বার করতে পারবে, তাহলে আলফা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই টি, তাই না? তুমি এখানে ডাইরেক্ট বসিয়ে দাও 3120 rpm। rpm কিসের ইউনিট? অ্যাঙ্গুলার স্পিডের ইউনিট rpm, তাই না? তো 3120 মাইনাস 3120 মাইনাস কত 1200 ডিভাইডেড বাই 16, এটা হলো তোমার কত আসছে এখান থেকে, তুমি যেটা ক্যালকুলেট করলে তুমি পাবে 1920, আমাদের এখানে ক্যালকুলেট করা আছে, কিন্তু এটা আসছে তোমার ইয়েতে, তোমার কিসে আসছে? rpm এ আসছে। rpm থেকে 2π/60 করে আমরা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারে আসবো, তাহলে এটা আসবে 4π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তাই না? বুঝা গেল? এতটাই ইজি, ডাইরেক্ট 4π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, অপশন 1। কতক্ষণ লাগে করতে এই সলিউশন? কতক্ষণ লাগে করতে? একদমই ইজি, তাই না? আচ্ছা, থার্ড কোশ্চেন তোমাদের ক্লাস 12 থেকে দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের বোর্ডে চলে এসেছে কোশ্চেন। সেটাতে থার্ড কোশ্চেন হলো তোমাদের পিএন জাংশন ডায়োডের কোশ্চেন। তোমরা ক্লাস 12-এ যারা করে এসছো তারা জানো, এবং যারা করোনি তারাও জেনে নাও যে পিএন জাংশন ডায়োডের ছবিটা আমি ড্র করছি না, এখান থেকে দেখাই যাচ্ছে যে পিএন, প্রথম যে ছবিটা দেখো অপশন এ না সরি ছবি এ, মানে প্রথম যে ছবিটা ফিগার এ, এটা সেটা দেখো পি এর সাথে পজিটিভ ব্যাটারি পজিটিভ কানেক্টেড, আর ডান দিকে এন এর সাথে, মানে একদম রাইট সাইডে যে পিএন জাংশন আছে তার এন এর সাথে ব্যাটারি নেগেটিভ কানেক্টেড, মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো সেকেন্ডে দেখো পি এর সাথে পজিটিভ, কিন্তু আবার ডান দিকে পি এর সাথে নেগেটিভ, তো এটা ফরওয়ার্ড বায়াসে নেই, রিভার্স বায়াসে আছে। তো এদিকে আবার এন এর সাথে, থার্ডে হচ্ছে এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, মানে এটা আবার ফরওয়ার্ড বায়াসে আছে। এখানে জিজ্ঞেস করেছে in the given circuit ABC the potential drop across the two PN junctions are equal in circuit B only, circuit C only, both circuit A and C, circuit A only। তো দেখাই যাচ্ছে A আর C দুটোই হচ্ছে আমাদের ফরওয়ার্ড জাংশনে, ফরওয়ার্ড বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে। যে যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন পোটেনশিয়াল ড্রপ সেম হয়, আবার যখন একই জিনিস একই ডায়োড যখন আবার রিভার্স বায়াসে থাকে তখন তাদের পোটেনশিয়াল ড্রপ সেম হয়। তাহলে ফরওয়ার্ড বায়াসে আছে এরা দুটো, প্রথম এ আর সি, তাহলে এদের পোটেনশিয়াল ড্রপ সেম হবে। পোটেনশিয়াল ড্রপ সেম হলে তাহলে মানে পোটেনশিয়াল ড্রপটা সেম হবে কি করে? রেজিস্ট্যান্স সেম হয়ে যাবে, তো পোটেনশিয়াল ড্রপও সেম হবে। তাহলে অপশন হবে বোথ সার্কিট এ অ্যান্ড সি। বুঝা গেল? বোথ দ্য জাংশন আর ইন ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার একদম কথাটা? সেমিকন্ডাক্টর থেকে এসে খুবই ইজি কোশ্চেন। ফোর্থ কোশ্চেন, two objects of mass 10 kg and 20 kg respectively are connected to the two ends of a rigid rod of length 10 meter with negligible mass. The distance of the center of mass of the system from the 10 kg mass. রিজিড বডির থেকে কোশ্চেন, আমাদের সেন্টার অফ মাসের থেকে কোশ্চেন। সেন্টার অফ মাসের কনসেপ্ট আমরা বলেছিলাম, আমরা ক্লাসে এরকম বলে থাকি সবসময়, এবং পড়ানো যখন হয় তখন তোমরা জানো যে এখানে বলেছে 10 কেজি আর 20 কেজি দুটো মাস আছে, 10 কেজি আর 20 কেজি, 10 কেজি আর 20 কেজি দুটো মাস আছে, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। 10 মিটারই নেগলিজিবল মাস, আর 10 মিটার ডিস্টেন্সে এরা আছে, তাই তো? 10 মিটার ডিস্টেন্সে এরা আছে,
এবার বলেছে যে ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম ফ্রম দ্য 10 কেজি মাস। এবার আমরা একটা জিনিস জানি, সেন্টার অফ মাস যখন আমরা পড়েছি আমরা জানি যে যখন কোনো মাসের থেকে মানে 10 কেজি থেকে হোক কি 20 কেজির থেকে হোক, তোমাকে বলবে যে সেন্টার অফ মাস বার করতে, তখন আমরা সেটাকে অরিজিন ধরে নিই। আমাদের এমনি সেন্টার অফ মাসের ফর্মুলা কি, xCOM মানে এক্স সেন্টার অফ মাসের যে অরিজিনটা সেটা হচ্ছে m1x1 প্লাস m2x2, তাই না, ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমরা সবাই জানি m1x1 প্লাস m2x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো আমরা বললাম যে এখানে x1 x2 কি হবে স্যার, x1 x2 কিছু বলে না, একই কথা যে যখন কোনো একটা মাসের থেকে আমরা তার সেন্টার অফ মাস বার করছি সেটাকে আমরা অরিজিন ধরে নেব। তাহলে x1 হয়ে যাবে এখানে 0, তাই না, x2 হয়ে যাবে এখানে 10 মিটার, ঠিক আছে, বাকি m1 m2 জানি। তাহলে আমি বলবো 10 ইন্টু 0 প্লাস 20 ইন্টু x2 হচ্ছে 10, তাই তো, 20 ইন্টু 10 ডিভাইডেড বাই, এটা হলো xCOM এ বার করছি আমি, xCOM ইকুয়াল টু 10 ইন্টু 0 প্লাস 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 10 প্লাস 20। তাহলে কত হলো, 10 ইন্টু 0 তো 10 চলে গেল, এটা কেটে গেল, 200/30 মানে 20/3 অপশন আছে, 20/3 অপশন এ 20/3 মিটার। বুঝা গেল? যখনই কোনো একটা মাস থেকে তুমি সেন্টার অফ মাস বার করবে, সেন্টার অফ মাস বা তুমি সেন্টার অফ মাসের যে পজিশনটা বার করবে, তখন সেটাকে অরিজিন ধরে নাও। অরিজিন ধরে নিয়ে তুমি পুরো ডিস্টেন্সটা এটার জন্য বার করো, আর এটার জন্য ডিস্টেন্সটা কি হয়ে যাবে, 0, তাই না? ক্লিয়ার? খুব ইজি। দেখো এতটা ইজি কোশ্চেন এসছে, 4 নাম্বার কোশ্চেন আমাদের হয়ে গেল। আমরা অলরেডি 4 কোশ্চেন করে নিয়েছি, 16 নাম্বার আমাদের পকেটে, তাই তো? নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ও রে অপটিক্স, এই তো আমাদের ফেভারিট টপিক রে অপটিক্স। চলো রে অপটিক্স থেকে করি। রে অপটিক্স কি বলেছে, যে a bioconvex lens has radii of curvature 20 cm each. If the refractive index of the material of the lens is 1.5, the power of the lens is, কত ইজি কোশ্চেন। বাইকনভেক্স মানে দুদিকেই কনভেক্স, দুদিকে কনভেক্স, বাইকনভেক্স হতে গেলে কি করতে হয়, দুদিকে রেডিয়াস অফ কার্ভেচার সমান হয়, আমরা জানি। তাহলে বাইকনভেক্স লেন্স, দুদিকে রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে, তাহলে R1 R2 আমরা জানি। এবার সাইন কনভেনশন লাগাতে হবে, তাই না? এটা যদি আমি R1 ধরি, এটাকে আমি R2 ধরতে হবে। এখানে ওয়্যারটা, এখানে লাইটটা কোন দিক থেকে আসছে বলেনি, ঠিক আছে, তবুও আমরা কি করবো, R1টাকে পজিটিভ ধরছি, এটাকে আমি R1 ধরছি, মানে এটা রেডিয়াসটাকে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে R1 ইজ পজিটিভ মানে 20 প্লাস 20, তাই না? আর R2 হচ্ছে কত, R2 দুটোই সমান বলেছে, তাহলে এটা আসবে -20, তাই না, -20 সেন্টিমিটার। তোমরা জানো R1 R2 জানলে, এবার তোমাকে বলেছে পাওয়ার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে, পাওয়ার অফ দ্য লেন্স বার করতে বলেছে। আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু হয় 1/f, আর 1/f এর ফর্মুলা কি ফর্মুলা, 1/f এর ফর্মুলা তোমরা সবাই জানো, μ2/μ1 -1 ইন্টু 1/r1 -1/r2, তাই না? এটা কিসের ফর্মুলা, লেন্স মেকার্স ফর্মুলা। সবাই ভুলে গেছো লেন্স মেকার্স? না, নিশ্চয়ই বলোনি তোমরা, সবাই তো যারা পড়েছো তোমরা তো জানোই, কিন্তু তোমাদের যারা এখন পড়ছো তাদেরও মনে আছে, μ2/μ1 -1 ইন্টু 1/r1 -1/r2। μ2 মানে যেখানে লাইট রে যাচ্ছে, μ1 মানে যেখান থেকে লাইট রে আসছে। তাহলে এখানে μ1টা হচ্ছে 1, কারণ এখানে এয়ার মিডিয়াম আছে, তাহলে আমরা লিখবো জাস্ট μ-1 ইন্টু 1/r1 -1/r2। দেখো 1/r1 20, 1/r2 -20, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অনেকে এখানে চিন্তা থাকে, অনেকে হয়তো করেও আসতে পারো যে স্যার এখানে তো এটা মাইনাস আছে, এটা 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল মানে ফোকাল লেন্থ, মানে এখানে দেখো ইনফিনিটি অপশনটাও দেওয়া আছে। কতটা চালাক এনটিএ, এতটাই মানে স্মার্ট যে এনটিএ ইনফিনিটি অপশনটা দিয়ে রেখেছে। কেন? অনেক সময় দেখে তাড়াতাড়ির মধ্যে মনে হবে যে R1 আর R2 মাইনাস হয়ে গেল, দুটোই 20 মানে এটা 0, তাহলে 1/f 0 মানে f হচ্ছে ইনফিনিটি, মানে পাওয়ার ইনফিনিটি, তাই না? ইনফিনিটি অপশন দেওয়া আছে, কিন্তু সেটা নয়, তার কারণ দুটোর সাইন কনভেনশন আছে। তোমরা এটা জানো যে 1/20 প্লাস 1/20 দুটো হয়ে যাবে। এটা আসবে μ-1 মানে 3/2, μ মানে 3/2 মানে 1.5, ডাইরেক্টলি লিখছি আমি 3/2 -1/2/20, তাই না? 1/20 প্লাস 1/20, এটা ক্যালকুলেট করতে হবে। এটা আসবে 1/2 ইন্টু 2/20 মানে আলটিমেটলি 20, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু প্লাস 20 ডায়াপ্টার। বোঝা গেল? এখানে দেখো একটা জিনিস কি করেছে, যে 20 সেন্টিমিটার রেখেছে, কিন্তু আবার এটাকে 20 ডায়াপ্টার রেখেছে। যাই হোক, 20 সেন্টিমিটার রেখেছে কিন্তু 20 ডায়াপ্টার তো হবে না, তার মানে কি আমাদের আনসারটা ভুল। 20 সেন্টিমিটারে 20 ডায়াপ্টার কি করে হতে পারে? 20 ডায়াপ্টার তো আনসার নয়। আর এটা আমরা এটাও দেখতে পাচ্ছি যে 1/20 মানে ফোকাল লেন্থ কত এসছে তোমার
এটাকে তুমি সেন্টিমিটারে নিয়ে এসছো, এখানে একটা ভুল হবে যে দেখো ম্যাক্সিমাম মানে কতটা চালাক এনটিএ দেখো যে এরা কি করেছে, আমি যেটা সবাইকে বলে থাকি ক্লাসের মধ্যে যে 20টা ওরা কি করবে যখনই দেখবে করবো তাড়াতাড়ি করে তাড়াহুড়োর মধ্যে করলাম, এটা কেটে কেটে গেল 1/8 = 20, তাহলে P = 20 ডায়াপ্টার লিখে দিয়ে অপশন নিয়ে চলে আসবে। নিট এই এনটিএ এতটাই স্মার্ট, এরা প্রথম অপশনটা ওটা রেখে দিয়েছে, ঠিক আছে, তারপর ইনফিনিটি রেখেছে। কিন্তু আমরা জানি যে ডায়াপ্টার কখন হয়, এই যে দেখো এটা আমরা ভুল, এটা আমি ইচ্ছা করে লিখলাম কারণ এটা আমরা ভুল লিখলাম ইচ্ছা করে, কারণ জানতে হবে তাই না, যেটা আমরা কেন ভুল লিখলাম। আচ্ছা 20 ডায়াপ্টার হবে না, তার কারণ হচ্ছে ডায়াপ্টার ইন এসআই ইউনিটে হয়, মিটারে হয়। তো এটাকে আমরা কি করব 1/20টাকে তুমি এখানেই করে নিতে পারতে, 20 সেন্টিমিটারকে 20 × 10⁻², মানে 0.2, তুমি এখানে 0.2 করে নিতে পারতে, এটাকে 0.2 করে নিলে এটা আসতো 1/0.2 মানে হচ্ছে 5, তাহলে পাওয়ার হবে +5 ডায়াপ্টার। দিস ইজ দ্য আনসার অপশন 2 +5 ডায়াপ্টার। বোঝা গেল? রে অপটিক্স এতটা ইজি কোশ্চেন এসছে, কিন্তু ইজির মধ্যেও ব্যাপার আছে, তোমাদের সলিউশনটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? বাকি সব ইজি একদম। 6 নম্বর কোশ্চেন এসছে, স্ফেরিক্যাল বল ইজ ড্রপ in a bag in a long column of a highly viscous liquid. The curve in the graph shown, which curve represents the speed of the ball? V versus time graph দিয়েছে। দেখো কতটা সুন্দর কোশ্চেন দিয়েছে। এটা অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা না, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছিল যে এখানে বলেছিল একই কথা, গল্পটা একই ছিল, এখানে শুধু 4টে গ্রাফ দিয়ে দিয়েছিল। অপশন এ ছিল এটা, অপশন বি ছিল এটা, অপশন সি ছিল এটা, আর অপশন ডি ছিল। প্রিভিয়াস ইয়ারে যদি আমরা দেখি, প্রিভিয়াস ইয়ার সালটা ঠিক মনে নেই কত সালে এসছে, প্রিভিয়াস ইয়ার খুললেই তোমরা দেখতে পারবে, ঠিক আছে, নিটের প্রিভিয়াস ইয়ার। এবার এনটিএ কি করেছে, 4টে অপশন দিয়ে না দিয়ে 4টেকে মার্চ করে দিয়েছে। দেখো তোমরা ছবিতে দেখো, 4টেকে মার্চ করে দিয়ে এই যে ছবিটা ড্র করেছে। গল্পটা একই আছে, স্ফেরিক্যাল বল ইজ ড্রপড ইন আ লং কলাম অফ আ হাইলি ভিসকাস লিকুইড। একটা লং কলাম, একটা লম্বা কলাম আছে, সেই কলামের মধ্যে একটা হাইলি ভিসকাস লিকুইড আছে, মানে ওয়াটারের থেকেও বেশি ভিসকাস, সের মধ্যে একটা স্ফেরিক্যাল বলকে ড্রপ করা হলো। The curve in the graph which represents the speed of the ball v as a function of time. এবার তোমরা জানো খুব ভালো করে, যারা ফ্লুইড পড়েছো আমার কাছে তারা তো খুবই ভালো করে জানো যে ফ্লুইড প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে পড়িয়েছি, আমি তো মানে খুবই ভালো করে ফ্লুইড পড়িয়েছি, তোমরা জানো। তো ফ্লুইডে কি দেখেছিলাম আমরা, যে যখন কোনো একটা বলকে আমি ভিসকাস মানে লিকুইডের মধ্যে ফেলবো, তখন ইনিশিয়ালি তো ওর স্পিডটা বাড়তে থাকবে, কারণ যত নিচের দিকে নামবে তত করে অ্যাক্সিলারেশন লাগবে। কার অ্যাক্সিলারেশন? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন লাগবে, তাও আস্তে আস্তে স্পিড বাড়বে। কিন্তু কিছুক্ষণ পরে কি হবে, যত নিচের দিকে নামবে ওর উপরের দিকে ড্র্যাগ ফোর্স যেটা, সেটা কি ফোর্স? ভিসকাস ফোর্স, তাই না? ভিসকাস ফোর্সের ফর্মুলা কি? ভিসকাস ফোর্সের ফর্মুলা কি? F = -η a dv dz বা dv dx, যেটাই বলো, যেখানে dv dz হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, জানি তো আমরা নাকি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। কতটা ইজি দেখো, এখানে তার মানে দেখা যাচ্ছে যত হাইট বাড়বে তত কিন্তু ভেলোসিটি আস্তে আস্তে কি হবে, যত হাইট বাড়বে ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে। কেন? কারণ নিচের দিকে নামলে ও আস্তে আস্তে ড্র্যাগ ফোর্সটা বাড়তে থাকবে, উপরের দিকে ভিসকাস ফোর্সটা বাড়তে থাকবে। একটা সময় কি করবে, ও ওই জিনিসটাকে পুরো ব্যালেন্স করে দিতে চাইবে, তাই না? এবার যখন ব্যালেন্স করে দেবে, অ্যাক্সিলারেশন যখন 0 হয়ে গেল, তখন আলটিমেটলি ও কোন স্পিডে যায়? আলটিমেটলি বটম অফ দ্য বিকারে ও কোথায় নামে, কোন মানে বটম অফ দ্য কলামে কোথায় কোন স্পিডে নামে? টার্মিনাল ভেলোসিটি। হ্যাঁ একদম ঠিক, টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটিতে নামে। যে টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা কি ছিল? 2/9 r²/η, r² সিগমা মাইনাস রো ইনটু জি। মনে পড়ে? টার্মিনাল ভেলোসিটি সবার মনে আছে, টার্মিনাল ভেলোসিটি। এটা কিছু ব্যাপার নেই, ভিটি টার্মিনাল ভেলোসিটি একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। কেন? এই ভেলোসিটিতেই বলটা আলটিমেটলি যখন আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স যখন ইকুয়াল হয়ে ক্যান্সেল আউট করে যায়, তবুও বলটা নিচের দিকে পড়ে। কেন? ডিউ টু টার্মিনাল ভেলোসিটি, ইট ইজ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। তো টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা কি ছিল? 2/9 r²/η সিগমা মাইনাস রো ইনটু জি। মনে পড়ে? কি মজা, কি মজা, কি মজা। তার মানে গ্রাফটা কোনটা হবে? আস্তে আস্তে বাড়বে গিয়ে একটা টাইমে কনস্ট্যান্ট, মানে এই গ্রাফটা যদি এক্সটেন্ড করি এটা কনস্ট্যান্ট। তাহলে কোনটা হলো? অপশন বি। মানে অপশন বি মানে এখানে কোনটা দিয়েছে? হ্যাঁ এখানেও অপশন বি দিয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কি মজা। দেখো নিটের চালাকিটা একটু দেখো, নিটের শুধু স্মার্টনেসটা, চালাকিও ঠিক না, স্মার্টনেসটা দেখো ওরা কিভাবে স্টুডেন্টদের একটু মানে ঘুরিয়ে দেয় প্রিভিয়াস ইয়ারের থেকে।
তোমরা অবশ্যই যারা প্রিভিয়াস ইয়ার সলভ করবে, আমি সবাইকে বলি অ্যাটলিস্ট 10 বার প্রিভিয়াস ইয়ার সলভ করতে হয়, তাহলে তোমাদের জিনিসগুলো একদম মানে গ্রিপ আসবে পুরোপুরি। এই যে আমাদের যে স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে তারা অ্যাটলিস্ট 10 বার, তারা বেশি সলভ করেছে, তারা কি করেছে, তারা এই জায়গাগুলো দেখে দেখে আনসার মেরেছে, একদম মানে দেখা মাত্র আনসার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে করলেই তাদের ভালো নাম্বার আসবে। The ratio of the radius of gyration, 7 নম্বর কোশ্চেন স্ক্রিনে তোমাদের চলে এসেছে। The ratio of the radius of gyration of a thin uniform disc about an axis passing through its center and normal to its plane to the radius of gyration. Radius of gyration জিজ্ঞেস করেছে, কি হয় স্যার, radius of gyration কি হয়? কিছুই না, I equal to mk স্কয়ার, এখানে k হচ্ছে radius of gyration, তাহলে k is equal to root over I by m হবে না? এটা সবাই জানে radius of gyration, k equal to root over I by m। এবার কি বলেছে, রেশিও অফ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ আ থিন ইউনিফর্ম ডিস্ক, এটা কোন চ্যাপ্টার থেকে? আবার সেই রিজিড বডি, তাই না? থিন ইউনিফর্ম ডিস্ক, রেশিও অফ জাইরেশন অফ আ থিন ইউনিফর্ম ডিস্ক, ইউনিফর্ম ডিস্ক আছে, ডিস্কে আমরা মোমেন্টাম ইনার্সিয়া কত জানি? ডিস্কে রিংয়ে কত হয়? mr স্কয়ার, ডিস্কে কত হয়? mr স্কয়ার বাই 2। কেন হয়? তার কারণ সবাইকে বলা, mr স্কয়ার বাই 2, তার কারণ মাস ডিস্কে সব জায়গায় ছড়িয়ে থাকে, সেই জন্য টোটাল মোমেন্টাম ইনার্সিয়া কম হয়ে যায়, তাই না? mr স্কয়ার বাই 2, এটা হচ্ছে অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার এন্ড নরমাল টু ইটস প্লেন, মানে এই কেসটা, এটা ধরো ডিস্ক, এটা হচ্ছে এই কেসটা বলেছে অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার এন্ড নরমাল টু ইটস প্লেন, তাই না? আচ্ছা, এখান দিয়ে আমি একটা ছোট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম। আর পরেরটা বলেছে টু দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য ডিস্ক অ্যাবাউট ইটস ডায়ামিটার। এবার ডায়ামিটার কি করে পাবো? আমরা তো এটা জানি, আমরা ডায়ামিটার থেকে কি করে পাবো? ডায়ামিটার ধরি এটা এরকম, হ্যাঁ, টপ ভিউ দেখছি আমরা ডায়ামিটার, আরে কিছুই না, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এটার সাথে এই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগাও। কি বলে পারপেন্ডিকুলার থিওরেম? কি বলে যে IZ ইকুয়াল টু IX প্লাস IY, বলে না? সবাই জানি তো। আবার আমরা জানি IX ইকুয়াল টু IZ, এটা x, আমরা সবাই জানি IX ইকুয়াল টু IY, তাহলে 2IX, তাহলে IZ ইকুয়াল টু 2IX, IX ইকুয়াল টু IZ বাই 2, IZ কোনটা? এটা, তাহলে mr স্কয়ার বাই কত আসবে? 4, তাই না? তাহলে আলটিমেটলি দেখো রেশিও কি হলো, তাহলে k is equal to k1 by k2, রেশিও কত হবে? আর I এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে root over I1 by I2, তাহলে সমান root over mr স্কয়ার বাই 2 বাই mr স্কয়ার বাই 4, তো mr স্কয়ার চলে গেল 4 বাই 2, মানে 2 root 2:1। কতক্ষণ লাগে করতে? কি ইজি আনসার দেখো, ইজি কোশ্চেন। নিটের এক একটা কোশ্চেন 4 নাম্বার করে, দেখা মাত্র করতে পারবে, কনসেপ্ট পুরো ক্লিয়ার, সবার একদম দারুণ পরীক্ষা হয়েছে, দারুণ পরীক্ষা হবে ভবিষ্যতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন। বোঝা গেছে এটা? যদি বুঝতে না পারো, যদি মনে হয় যে না স্যার এগুলো কি করে আসছে বুঝতে পারলাম না, তাহলে আমাদের এখানে তোমরা জয়েন করতে পারো। তোমরা যদি জয়েন করো তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। এছাড়া আমাদের ক্লাস 11 রিভিশন ক্লাস হচ্ছে, তোমরা সেটাও জয়েন করতে পারো। আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি যে ফিজিক্সে আমি 40 থেকে 42টা কোশ্চেন করার মতো তোমাদের তোমাদের তৈরি করে দেবো, এনশিওর করে দেবো তোমাদের। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেন। A shell of mass m is at rest initially. It explodes into 3 segments having mass in the ratio 2:2:1. কিসের কোশ্চেন? এক্সপ্লোড হয়ে ফেটে যায়, কিসের কোশ্চেন এগুলো? এটা তুমি বলতে পারো ওয়ার্ক পার এনার্জির কোশ্চেন অথবা কলিশন থিওরি কোশ্চেনও বলতে পারো। Shell of mass m is at rest initially. It explodes into 3 fragments having mass in the ratio 2:2:1. If the fragments having equal mass fly up along mutually perpendicular direction with speed v, then the speed of the third লাইটার ফ্র্যাগমেন্ট। দেখো, চিন্তা করো, একটা মাস ছিল রেস্টে, 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি ভেঙে গেল সে 3টেতে, তাই তো? যাদের মাসের রেশিও হচ্ছে 2:2:1, 2:2:1 মানে কি? তাহলে একটা হবে 2/5, আর একটা হবে 2/5, একটা হবে 1/5। কি করে আসলো? 2/2 + 2 + 1, 2/2 + 2 + 1, 1/2 + 2 + 1, তাই তো? 2/5, 1/5, তাই তো? তুমি বলতে পারো যে 2/5, আরেকটা 2/5, একটা 1/5 × x বলে দিতে পারো, x বলতে পারো, x টাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে,
phi along mutually perpendicular direction with speed v, then the speed of the third fragment কি করে বার করব? speed of the third fragment দুভাবে বার করা যায়। আমরা এখানে একবারই করব, একভাবেই করব, কারণ দুভাবে করলে বেকার ভিডিওটা বাড়বে। যদি তোমাদের মনে হয় না আরেকবার করে দেখাতে, সেটা আমি তাহলে তোমাদের কমেন্ট করো, আমি আরেকটা ভিডিও করে দেবো। অনেকগুলো কোশ্চেনই এখানে দুবার দু রকম মেথডে করা যাবে। আমি ভিডিওটা লম্বা যাচ্ছে বলে সেটার জন্য আমি করছি না, ঠিক আছে? যেটা এখানে আমরা করব সেটা মোমেন্টাম কনজারভেশন লাগাবো। মোমেন্টাম কনজারভেশন সবাই জানো, মোমেন্টাম কনজারভেশন কি? m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। যখনই কোনো কলিশন হয় বা এক্সপ্লোশন হয়, এটা এক্সপ্লোশনের অঙ্ক, তো এখানে m1 v1 plus m2 u2 equal to m1 v1 plus m2 v2। তাহলে এখানে আমাদের ইনিশিয়াল কি মাস ইনটু জিরো স্পিড is equal to 2m/5, এটা 2m ধরে নাও, এগুলোকে সব 2m/5 2m/5 1m/5, তাই তো? 2m/5 এর ভেলোসিটি কত? কিছু তো বলেনি, কিন্তু এটা বলেছে যে if the fragments having equal mass fly up along mutually perpendicular direction, তো এটাকে আমি -i ধরে নিচ্ছি, একটাকে -j ধরে নিচ্ছি, একটাকে যেটা নিজেদের মতো তুমি ধরতে পারো -i, তাহলে -v * i, হ্যাঁ, প্লাস 2m/5, তারপরে হচ্ছে -v * j, তারপরে হচ্ছে প্লাস m/5v। এবার তুমি লিখতে পারো, তবে তুমি এখান থেকে তুমি ভিটা বেরিয়ে যাবে, m * 0 এভাবে ক্যালকুলেশন করে তোমার v বেরোবে √2v² প্লাস 2v², মানে 2√2v, 2√2v আসবে আনসার। এটা একটা মেথডে করা যেতে পারে। এছাড়া তোমরা এটাকে করতে পারো 2x প্লাস, আমি ছোট করে বলে দিচ্ছি, 2x + 1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু তোমার m, তাই তো? টোটাল মাসটাই তো এটা m, তাহলে এখান থেকে তোমার x বেরিয়ে 4x + 1 ইকুয়াল টু m, x ইকুয়াল টু তোমার বেরোবে 0.2m, x ইকুয়াল টু তোমার বেরোবে 0.2m, তাই না? এই 0.2m দিয়ে তুমি মোমেন্টামের ফর্মুলা লাগাতে পারো। মোমেন্টাম p = √p1² + p2², p = √p1² + p2² লাগাতে পারো, এটা করলেও হয়ে যাবে, তাই না? p = √p1² + p2² লাগাবে, তুমি এখানটায় লিখবে p হচ্ছে 0.2 * mv, আর এটা লিখবে তোমার 0.2, যদি এটা হয় 0.2 * 0.4 mv² প্লাস 0.4 আবার mv², তাই না? ক্যালকুলেট করে দেখবে, তোমার আনসার আসবে 2√2v। আমি শর্টে বললাম সেকেন্ডটা, কারণ দুভাবেই করা যায়, এটা বেটার, ওটাও ভালো, ওটা খারাপ নয় কোনোটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আনসার হবে 2√2v, অপশন 2, ঠিক আছে? পারা গেছে? ইজি কোশ্চেন, একদমই ইজি কোশ্চেন, কলিশন থিওরি ক্লাস 11। নেক্সট কোশ্চেন, লং সলিনয়েড অফ রেডিয়াস, দেখো long solenoid of radius 1 mm has 100 turns per millimeter. Solenoid direct formula B = μ0 ni, জানি তো আমরা 1000 টার্নস 100 টার্নস বলেছে, তাহলে n = 100, তাই না? আচ্ছা, তারপর কি বলেছে? পার মিলিমিটার। if 1 ampere কারেন্ট বলে দিয়েছি 1 অ্যাম্পিয়ার, radius flows in the solenoid, current flows in the solenoid, the magnetic field strength B = μ0 ni, easy, দেখো μ0 into n/l into i, তাহলে μ0 মানে 4π10⁻⁻7, তোমরা জানো n হচ্ছে 100, লেংথ কত বলেছে? লেংথ 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, ইন্টু i মানে হচ্ছে 1, ক্যালকুলেট করো, করলে আনসার আসবে 12.56 10⁻² টেসলা। কতক্ষণ লাগে? অপশন কোনটা? অপশন 1, ম্যাগনেটিজম 0, 1, ঠিক আছে? পরের কোশ্চেন মডার্ন ফিজিক্স, থেকে এসছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। let T1 and T2 be the energy of an electron in the first and second excited state of hydrogen atom respectively according to Bohr's model of the atom, the ratio of T1 is to T2। Bohr's model-এ T1 T2 এনার্জি বলেছে, এনার্জি ফর্মুলা কি হয়? তোমরা কেমিস্ট্রিতেও ক্লাস 11-এ পড়েছো, ফিজিক্স 11-এ পড়ে 12-এ পড়ছো, -13.6 z² n², যেখানে n হচ্ছে নাম্বার অফ শেল। ফর গ্রাউন্ড স্টেট কত? n কত? 1, তাই না? এখানে বলছে ফার্স্ট এক্সাইটেড স্টেটে n কত? 2, তাই না? আর ফার্স্ট বলেছে আর সেকেন্ড বলেছে, তাহলে n = 3, দুটোতে লাগবে, n = 1 তো লাগবে না, 2 আর 3 লাগবে। তাহলে বার করো, T1 = -13.6 z²
জেড এটা কিসের বলেছে, হাইড্রোজেন, মানে জেড তো 1, তাহলে শুধু n স্কয়ার ডিভাইডেড বাই 4, এটা ইলেকট্রন ভোল্ট আছে, তাই না? আর T2 হচ্ছে তোমার -13.6 বাই 3 স্কয়ার, 9 ইলেকট্রন ভোল্ট। রেশিও করো, কত আসবে? 9/4, 9:4। অপশন 3, পুরোটা করতেও হবে না, অপশন 3 9:4, তাই না? কতটা ইজি কোশ্চেন দেখো, মানে একদম বেসিক কোশ্চেন। তোমাদের দরকার নেই আইআইটি সিলেবাস, তোমাদের আইআইটির কোশ্চেন সলভ করার, বেকার কঠিন কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই। করতে পারো তোমরা, আমি কখনো বলবো না, তুমি বলবো যে স্যার বলছে না করতে, স্যার হয়তো পড়াতেই পারবে না, সেটা নয়। আমরা আইআইটি পড়াই, আমরা সবাই আইআইটিকে পড়াচ্ছি এবং আইআইটি সিলেবাসই পড়াই, কিন্তু আমি বলছি যে যত বেশি কোশ্চেন কঠিন করবে তার থেকে বেশি কোশ্চেন তুমি সোজাগুলো করো, কারণ সোজাগুলো তোমাকে পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে এবং ইজিলি, যেটা তোমাদের দরকার নেই, এটা তোমাদের ইজি কোশ্চেন দরকার। বেকার কঠিন কোশ্চেন কেন করতে যাবো? দু একটা করা যায়, সেটা ঠিক আছে, সারাদিন ধরে কঠিন কোশ্চেন করে মাথাটা খারাপ করার কোনো দরকার পড়ে না, তাই না? আচ্ছা, next question 11 number question. A light ray falls on a glass surface of refractive index √3 at an angle 60 degree. The angle between the refracted and reflected ray, কি অবস্থা? একটা লাইট রে কত অ্যাঙ্গেলে পড়লো? একটা লাইট রে পড়লো, আমাদের অপটিক্সের প্রশ্ন, এটা অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রিতে পড়লো। তো 60 ডিগ্রিতে পড়লে বলেছে যে অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টেড, মানে রিফ্র্যাক্টেড হচ্ছে রেয়ার টু ডেন্সার, আবার রিফ্লেক্টেডও হচ্ছে, তাই না? তো এটা 60 হলে এটা তো 60 হবেই, এটাও দুভাবে করা যায়। 60 হলে 60 হয়, তাহলে এখানে ফর্মুলা লাগাও, কি লাগাবে? স্নেলস ল, μ1 sin i = μ2 sin r। μ1 কত μ1 1, কারণ এটা ইয়ার বলে দিয়েছে না, হ্যাঁ, সারফেস অফ রিফ্লেক্টিভ না গ্লাস, আর কিছু বলেনি, মানে 1। তাহলে 1 sin 60 = μ2, মানে কত? μ2 কত বলেছে? √3 sin r, আর বার করে এখান থেকে, sin 60 মানে √3/2 = √3 * sin r, আর তাহলে r হচ্ছে 1/2 মানে r হাফ, মানে 30 ডিগ্রি, তাই না? তো 30 ডিগ্রি ইজ দ্য আনসার। এবার জিজ্ঞেস 30 ডিগ্রি হলো এর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, মানে আমাদের আরটা, এটা 30 ডিগ্রি, তাই না? এটা এসে 30 ডিগ্রি। আমাদের কি জিজ্ঞেস করেছে? দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্র্যাক্টেড অ্যান্ড রিফ্লেক্টেড রে। তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, এটা টোটালটা এখান থেকে তুমি বার করতে পারো, এটা 60 যদি এটা 30, টোটাল অ্যাঙ্গেল কত এদের মধ্যে? 90 না, তাই না? 90 না, দেখো 60 90 150 30 180, এই লাইনটা পুরোটা 180, তো 60 90 আর 30, কি মজা। তাহলে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। দেখো অপশন 30 ডিগ্রি দেওয়া আছে, তাড়াহুড়ো করবে তো এই জিনিস হবে, 30 ডিগ্রি মেরে চলে আসবে। এটাকে অন্যভাবে একটা করা যায়, কিভাবে করা যায়? কি মানে একটা রে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে, রিফ্র্যাক্ট হচ্ছে, তার মানে কি? কোন ল এটা করনি? tan ip, ব্রিস্টার্স অ্যাঙ্গেল, μ = tan ip, মানে tan, এটা √3 tan ip, তাই তো? তাহলে √3 মানে কত হয়? tan θ = ip কত? 60 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি 60 হয়, তাহলে বাকিটা কত? 90, তাই না? 60 হলে এটা যদি তোমার 60 হচ্ছে, তাহলে বাকিটা কত? 90 হবে। ওই তো 60 বেরিয়ে গেছে তোমার, বোঝা গেল? তার থেকে আমি বলবো এটা অ্যাপ্লাই করো, μ1 sin i = μ2 sin r। খুবই ইজি, ছোটবেলার একদম কনসেপ্ট ক্লিয়ার। দেখো অপটিক্সে কি ইজি কোশ্চেন এসছে, একদম বেসিক, একদম মানে রিফ্লেকশনের, একদম রিফ্র্যাকশনের বেসিক জিনিস, স্নেলস ল, সেখান থেকে। এটা হলো 12 নম্বর কোশ্চেন। If a soap bubble expands the pressure, if a soap bubble expands the pressure inside the bubble, the pressure inside the bubble, দেখো সোপ বাবল এক্সপ্যান্ড করছে, কিসের অঙ্ক? সারফেস টেনশন। কোন চ্যাপ্টার? ফ্লুইড। সোপ বাবলের ভেতরে টোটাল নেট প্রেসার কত? P0, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার বাইরের, প্লাস 4 সিগমা বাই r, সিগমা মানে সারফেস টেনশন ধরছি আমরা, তাই তো? 4 সিগমা বাই r সোপ বাবল। নর্মাল বাবল হলে 2 সিগমা বাই r। এবার যদি এটা এক্সপ্যান্ড করে যায়, তাহলে এর প্রেসার ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে ইনসাইড দ্য বাবল? দেখো তাহলে প্রেসার ইকুয়াল, এটা হচ্ছে প্রেসার ইনসাইডের, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু r। তার মানে r যদি বেড়ে যায়, যদি সব বাবল এক্সপ্যান্ড করছে মানে বেড়ে যাচ্ছে, তাহলে এর
আর বেড়ে যাচ্ছে মানে কি, আর বেড়ে যাচ্ছে মানে হচ্ছে যে এর প্রেসার ডিক্রিজ করবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ডিক্রিজেস, অপশন 4। কতটা ইজি কোশ্চেন। এইরকম ইজি কোশ্চেন আসে এবং এরকম ইজি কোশ্চেনই সলভ করতে হয় বাড়িতে বসে বসে, ঠিক আছে? শুধু বড় বড় জিনিস পড়লে তো হবে না, আসল জিনিসগুলোকে, যেটা তোমার দরকার সেই জিনিসগুলোকে করতে হবে, এবং সেটাই তোমরা ভুল করো। তোমরা এসসি বার্মা, তোমরা অন্যান্য বই অনেক কিছু করতে চাও, করাটা একদম ভুল নয়, এসসি বার্মা করা ভুল নয়, কিন্তু তোমাদের যারা নিটের জন্য প্রশ্ন হচ্ছে তাদের জন্য অতটা দরকার নেই। হ্যাঁ, তোমাদের এমনিতেই বেশি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল। দেখো ইউনিটস এন্ড ডাইমেনশন করো না তোমরা, না? ইউনিটস এন্ড ডাইমেনশন ক্লাস 11 তো করো না, কোনোভাবে করতে হয়। ইউনিটস এন্ড ডাইমেনশন থেকে প্রশ্ন আসে। দেখো, প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল হ্যাভ ডাইমেনশন বাট নো ইউনিটস, নো ইউনিটস এন্ড নো ডাইমেনশন, বোথ ইউনিটস এন্ড ডাইমেনশন, নো ইউনিটস বাট নো ডাইমেনশন। প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন থাকে না, ইউনিট থাকে। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি? প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান, যেটা আমরা অ্যাঙ্গেলকে এসআই ইউনিট ধরি। প্লেন অ্যাঙ্গেল হচ্ছে রেডিয়ান, তাই না? আর অ্যাঙ্গেল কি বলে এটাকে? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল কি? স্টেরিডিয়ান, স্টেরেডিয়ান, তাই তো? স্টেরিডিয়ান, তাই না? স্টেরেডিয়ান। তো তাহলে এদের ডাইমেনশন থাকে না, এরা হচ্ছে শুধু ইউনিট থাকে, তাই না? প্লেন অ্যাঙ্গেল তোমরা জানো নর্মাল যে প্লেন অ্যাঙ্গেল হয় এরকম, যে অ্যাঙ্গেলটা এটা থিটা। আর সলিড অ্যাঙ্গেল কখন হয়? যখন এটা কোণে হয়, কোণে, এই যে কোণ, এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন করলো, দিস ইজ দ্য 3D অ্যাঙ্গেল। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ডিটেলও বেশি কিছু জানার দরকার নেই, এই জিনিসগুলো এগুলো ইউনিটস এন্ড ডাইমেনশন থাকে। তাহলে অপশন হবে এটার বোথ নো ইউনিটস, নো ডাইমেনশন বাট ইউনিট বাট নো ডাইমেনশন, অপশন 4, ইউনিটস বাট নো ডাইমেনশন। ক্লিয়ার? দেখো ইউনিটস এন্ড ডাইমেনশন হয়ে গেল। Question number 14, when light propagates through a material medium of relative permittivity epsilon r and relative permeability epsilon mu r, এটা কোথাকার কোশ্চেন? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোশ্চেন। এপসাইলন r হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি আর মিউ r হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। দেন দ্য ভেলোসিটি অফ লাইট, ডাইরেক্ট ফর্মুলা। তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ 2 পাতার চ্যাপ্টার পড়বে যখন তোমরা জানবে যে এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে, কি জিজ্ঞেস করেছে আমাকে? ফর্মুলাটা জিজ্ঞেস করেছে। তাহলে v is equal to c by root mu r epsilon r, ডাইরেক্ট ফর্মুলা হয়। মিউ r মানে হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি আর epsilon হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, তাই তো? ডাইরেক্ট ফর্মুলা v equal to c by root mu r epsilon r, ফর্মুলা লিখতে দিয়েছে। কত বছরের প্রশ্ন এসেছিল? ডিট ভেলোসিটি ফর্মুলা লেখো, এরকম ডাইরেক্ট ফর্মুলা লিখতে দেয়, ঠিক আছে? এটা কি করে এসছে, কিভাবে হলো সেটা জানতে হলে তোমাদের এখানে কমেন্ট করো বা পড়তে তোমরা চলে এসো, তোমরা ঠিক জানতে পারবে, না হলে পুরো ভিডিও আমরা করে দেব, ঠিক আছে? Question number 15, two resistor of resistance 100 ohm and 200 ohm are connected in parallel, current electricity question. In an electrical circuit, the ratio of the thermal energy developed in 100 ohm to 200 ohm করতেই হবে না। থার্মাল এনার্জি মানে হিট ইকুয়াল টু মানে এনার্জি, তো এনার্জি ইকুয়াল টু কি হয়? v স্কয়ার বাই r, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু r। তার মানে যার 200 ওহম যার রেজিস্ট্যান্স তার এনার্জি কম, 100 ওহমে বেশি। তার মানে হচ্ছে p1 বাই p2 মানে পাওয়ার, আচ্ছা এনার্জি, সরি এনার্জি তো ইনটু টাইম, পাওয়ার হবে এটা। পাওয়ার হচ্ছে v স্কয়ার বাই r, তাহলে পাওয়ার ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে p1 বাই p2 ইকুয়াল টু কি হবে? r2 বাই r1, তাই না? তাহলে আনসার তোমার আসবে 200 বাই 100 মানে 2:1, অপশন 1। কতক্ষণ লাগে করতে? খুব ইজি কোশ্চেন্স, তাড়াতাড়ি করে ফেলবো আমরা। Question number 16, the graph which shows the variation of the de Broglie wavelength of a particle and its associated momentum, কি অবস্থা দেখো, কি ইজি কোশ্চেন। মানে ডি ব্রগলি সবাই জানে যে মোমেন্টাম ইকুয়াল টু h বাই ল্যামডা, তোমরা জানো না? মোমেন্টাম ইকুয়াল টু h বাই ল্যামডা। আর এটাই তো কথা, এটাই তো তোমাদের ডুয়াল নেচার, যে মোমেন্টাম কার থাকে? পার্টিকেলের, আর ওয়েভলেংথ কার থাকে? ওয়েভের। দিস ইজ দ্য হারমোনি অফ কার, মানে হারমোনি অফ পার্টিকেল নেচার অফ লাইট অ্যান্ড ওয়েভ নেচার অফ লাইট। তো পি যদি h বাই ল্যামডা হয়, তো আমাকে কি জিজ্ঞেস করেছে? পি আর ল্যামডা, মানে ল্যামডা হচ্ছে h বাই পি, তো ল্যামডা আর পি ইনভার্সলি প্রপোর্শনাল, তো ইনভার্সের গ্রাফ হবে। ইনভার্সের গ্রাফ সবাই জানো, এই যে গ্রাফ, অপশন নাম্বার 3। কতক্ষণ লাগে?
খুব ইজি নিটের পেপার, তোমরা এতটাই ইজি, নিট কখনোই মানে ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট নিট কখনোই কঠিন না, তোমরা ভুলভাবে চিন্তা ভাবনা নিয়ে থাকো, এবং সেটা পড়তে হলে এখানে আসতে হবে, এসে পড়তে হবে, বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17, a square loop of side 1 meter and resistance 1 meter placed in a magnetic field of 0.5 Tesla, magnetic field এর অঙ্ক। If the plane of loop is perpendicular to the direction of magnetic field, the magnetic flux through the loop, magnetic flux through the loop বলেছে a square loop of side 1 meter and resistance 1 meter placed in a magnetic field of 0.5 Tesla. If the plane of the loop is perpendicular to the direction of magnetic field, magnetic flux through the loop, তোমার ডাইরেক্ট যেন কিছু করার দরকার নেই, phi equal to b dot da, তাই তো? তাহলে b da cos theta, যেমন আমরা phi ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু e dot d হয়, ম্যাগনেটিক ফ্লাক্স b dot da, তাহলে b da cos theta, where theta is the angle between b and da। আমরা জানি যে যদি এরকম একটা লুপ আছে, এখন বলে দেওয়া আছে যে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে হবে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এরিয়া ভেক্টর ট্যানজেনশিয়াল উপরের দিকেই হয়, ট্যানজেনশিয়াল বলি পারপেন্ডিকুলার উপরের দিকে হয়, তো অ্যাঙ্গেল বিটুইন b এন্ড d এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0, cos 0 মানে 1, তাহলে b ইনটু da, তাহলে b ইনটু da, b হচ্ছে 0.5 বলে দিয়েছে টেসলা, তাই তো? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড 0.5 টেসলা বলে দিয়েছে, আর এরিয়া বলে দিয়েছে কত? সাইড 1 মিটার, তাহলে 1 মিটার ইনটু 1 মিটার মানে 1, তাহলে 0.5 ওয়েবার ইজ দ্য আনসার, ফ্লাক্স ইউনিট ওয়েবার। ঠিক আছে, কত কোন আনসার? 0.5 ওয়েবার, অপশন 1। খুব ইজি। ডাইমেনশন অফ MLT minus 2 A minus 2, ডাইমেনশন অফ MLT minus 2 A minus 2, এটা কিসের প্রশ্ন? ডাইমেনশনের প্রশ্ন, যদিও তবুও এটা তোমাদের ফিজিক্সের 12 এর চ্যাপ্টার পড়তে হবে, তবে তুমি জানতে পারবে। অ্যাকচুয়ালি এইখানে এই যে অপশনটা চারটে দেওয়া আছে, সেলফ ইন্ডাকটেন্স, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ইলেকট্রিক পারমিটিভিটি, ম্যাগনেটিক ফ্লাক্স, এবং দুটো অপশন কারেক্ট, যে কোনো দুটো, মানে দুটো অপশন বলতে যেমন এটা যেমন ম্যাগনেটিক পারমিয়াবিলিটিকে বোঝায়, তেমন আবার এটা সেলফ ইন্ডাকটেন্সকে বোঝায়। কিভাবে বোঝায় দেখো, সেলফ ইন্ডাকটেন্সকে phi equal to Li আমরা জানি, তাই তো? এটা হচ্ছে ইন্ডাকটেন্স, ম্যাগনেটিক ইন্ডাকটেন্স H equal to phi by I, তাই না? আর phi equal to b dot a, তাহলে b dot a by I, I equal to কি? I equal to q by t, তাই তো? তাহলে b dot a আমাদের কি কি চেয়েছে? MLT minus 2, এটা দেখে নিতে হবে, a minus 2, তাই না? তাহলে b dot a by I, আচ্ছা b dot a by I লিখলাম আমরা। এবার ম্যাগনেটিক ফিল্ডটাকে ভাঙো, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ডাইমেনশন কি করে বার করে? ওই যে ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা QVB, QV ক্রস B, QVB sin থিটা, মনে আছে? তাহলে এখান থেকে B is equal to F by QV, তাহলে F by QV into A, আর এটা হচ্ছে Q by T, তাই না? এখান থেকে দেখো এরিয়া মানে কি? L স্কয়ার, তাই তো? এরিয়া কাপ, তাহলে M হচ্ছে MLT মাইনাস 2, এটা হচ্ছে L স্কয়ার, টাইম হচ্ছে টাইম, চার্জ তো তোমার কিসে আছে? এটা কারেন্টে, মানে এটা কি অ্যাম্পিয়ারে আছে। তাহলে MLT মাইনাস 2 L স্কয়ার, তাহলে চার্জকে আমরা, আচ্ছা কারেন্টটাকে তাহলে করার দরকার ছিল না, কারেন্টটাকে এরকমই থাকতো, চার্জটাকে আমরা কারেন্ট ইনটু টাইম করি, তাহলে হচ্ছে অ্যাম্পিয়ার ইনটু টাইম, আর V হচ্ছে LT মাইনাস 1, তাই না, ইনটু I মানে সেই আবার অ্যাম্পিয়ার, তাই না? তো দেখো এই দেখো L স্কয়ার, তাই না? L থেকে একটা L স্কয়ার কাটলো, টাইম এখানে T মাইনাস 1 T কেটে গেল, A স্কয়ার হয়ে গেল, তাহলে উপরে কি থাকলো? ML T মাইনাস 2 A মাইনাস 2, MLT মাইনাস 2 A মাইনাস 2, তো কিসের ইউনিট? এটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স বলে এটা, সেলফ ইন্ডাকটেন্স। এছাড়া ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ইউনিটও এটা হয়, ম্যাগনেটিক পারমিয়াবিলিটির ইউনিট হচ্ছে হেনরি, হেনরি, এটা আমরা করে দেখতে পারি, যদি আমরা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যখন মানে তুমি ঘরে বসে করে দেখতে পারো, এটার ইউনিট হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, MLT মাইনাস 2 A মাইনাস 2 হয়, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেন 19, when to monochromatic light of frequency, দেখো ডুয়াল নেচার থেকে এসছে, when to monochromatic light of frequency nu and nu by 2 are incident on a photographic plate, their stopping potential becomes Bs by 2 and Bs respectively, the threshold frequency জিজ্ঞেস করেছে। এটা আইনস্টাইনের ফটোরিলেটিভ ইফেক্ট থেকে এসে ডুয়াল নেচারের। আমরা সবাই জানি যে
যে কাইনেটিক এনার্জিটা প্রোভাইড করা হচ্ছে ইজ ইকুয়াল টু সামেশন অফ ফাই মানে ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন মানে হাফ এম ভি স্কোয়ার, তাই না, যেটাকে ইলেকট্রন ভোল্ট দিয়ে বার করা হয়। একটা সারফেসে যখন লাইট রে পড়ে, ফটোইলেকট্রিক হেড বলা হচ্ছে, যখন লাইট রে পড়ে তখন সেই ইলেকট্রনটাকে বাইরে বার করে প্লাস ইলেকট্রনটাকে মুভ করে নিয়ে যায়, দুটো এনার্জি খরচ হয়। টোটাল এনার্জি সাপ্লাইড ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। এটা তোমরা চ্যাপ্টার পড়লে বুঝতে পারবে, যারা পড়ছো তারা তো অবশ্যই জানো। তো আমাকে এখান থেকে বার করতে হবে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এইচ ফাই মাইনাস এইচ নিউ, এটাকে ইলেকট্রন ভোল্ট দিয়ে লেখা হয়, ফাই মাইনাস এইচ নিউ। এবং কি লিখেছে, হ্যাঁ ভি নিউ হলে বিএস বাই টু আর নিউ বাই টু হলে বিএস, তাহলে দুটো ইকুয়েশন পাবো। ই ইন্টু ভি যখন প্রথম, তখন এইচ নিউ, ই ইন্টু ভি যখন প্রথম তখন হচ্ছে এইচ নিউ বাই টু নাকি, হ্যাঁ নিউ বাই টু, এইচ নিউ বাই টু, আর এটা হয়ে যাবে ইভি, এটা এই সাইডে লেখো ফাই মাইনাস এইচ নিউ বাই টু, হ্যাঁ নিউ বাই টু দিলে না নিউ দিলে ভি বাই টু, প্রথমটা ঠিক আছে, এটা লিখছি প্রথম ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে ই ভি বাই টু ইজ ইকুয়াল টু ফাই মাইনাস এইচ নিউ, নিউ দিলে ভি বাই টু আর নিউ বাই টু দিলে ভি, তাই তো। দুটো ইকুয়েশনকে সলভ করো। কি করতে হবে এখানে, এই ইভি এর টার্মটাকে আমাদের সরিয়ে দিতে হবে। ইভি এর টার্ম যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা কোনটা করতে পারি, এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে মাইনাস করো, তাহলে আসবে এটা আমার আসবে ইভি মাইনাস ইভি 0 হয়ে যাচ্ছে, এদিকে 2 ফাই মাইনাস ফাই ইজ ইকুয়াল টু মাইনাস 2h নিউ আর মাইনাস h নিউ বাই 2 প্লাস হয়ে যাবে, তাই না, h নিউ বাই 2। তাহলে তোমার আনসার আসছে এখান থেকে ফাই আসবে 2 ফাই মাইনাস ফাই মানে ফাই, এটা আসবে 2 2 4, 4 থেকে 1 হয়ে 3, তার মানে হচ্ছে ফাই ইকুয়াল টু 3h নিউ বাই 2, তাহলে 5 বাই h চাই, 5 বাই h 3v বাই 2, এটা v, এটা নিউ না v, 3h v বাই 2, তাহলে 3v বাই 2, the answer is 5 বাই h মানে হচ্ছে নিউ, তার 3v বাই 2 is the answer। বোঝা গেল? দুটো ইকুয়েশন বানালাম, দুটো ইকুয়েশন বানিয়ে আমরা এটাকে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সলভ করলাম। ইকুয়েশন তোমরা দেখে নাও, যদি একটু ভুল থাকতে পারে, ভুল যদি থাকে তো ভালো, থাকলো সলভ করে নাও, না হলে তোমরা নিজেরা যদি ঠিক থাকে ঠিক থাকলো। এটা 2 ফাই মাইনাস 2h নিউ মাইনাস এটা করেছি 2 ফাই মাইনাস ফাই মাইনাস h নিউ প্লাস h নিউ বাই 2, হ্যাঁ ঠিকই আছে, সলভ করে নিও দেখতে পারবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এটা হয়ে গেল 3v বাই 2, অপশন 3। নেক্সট কোশ্চেন, ইন হাফ ওয়েভ রেক্টিফিকেশন, এটা এসি, এটা তোমাদের কিসের থেকে এসছে, হাফ ওয়েভ রেক্টিফিকেশন এসি চ্যাপ্টার। In half wave rectification, if the input frequency 60 Hz then the output frequency would be, এটা সেমিকন্ডাক্টরেও আছে তোমাদের হাফ ওয়েভ রেক্টিফিকেশন। হাফ ওয়েভ রেক্টিফিকেশনে ইনপুট ফ্রিকোয়েন্সি 60 Hz দেন আউটপুট ফ্রিকোয়েন্সি, দেখো হাফ ওয়েভ মানে এটা যদি ইনপুট হয়, ইনপুট যদি এরকম হয় তাহলে হাফ ওয়েভ রেক্টিফিকেশন কি করে, এরকম করে শুধু টপ গুলোকে নেয়, কারেন্টের বা ভোল্টেজের তুমি যেটা বলো, শুধু টপ গুলোকে নেয়, আর ফুল ওয়েভ হচ্ছে তোমার পুরোটাকেই নেয়। হাফ ওয়েভে কখনো মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, মানে ফ্রিকোয়েন্সি ইনপুটের হয় না, ফ্রিকোয়েন্সি নষ্ট হয় না, 60 Hz থাকবে। আনসার 60 Hz, যদি বলতো ফুল ওয়েভ তাহলে 60 × 2 120 হতো, ডাবল হয়ে যেত 120 Hz, তাহলে এখানে আনসার হচ্ছে 60 Hz, অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন 21 দেখো তোমরা স্ক্রিনে, an ideal gas undergoes 4 different processes from the same initial state as shown in figure, the process are adiabatic, isothermal, isobaric, isocoric, কোনটা বলতে হবে এর মধ্যে, মানে একদম বেসিক, একদম কনসেপচুয়াল কোশ্চেন। পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, পিভি ডায়াগ্রামে তোমাদের বলতে হবে যে কোনটা কোনটা কি গ্রাফ, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আচ্ছা বলো তো এটা কি গ্রাফ, এটা হচ্ছে 1 নাম্বার দিয়েছে ওরা, আর এটাকে 4 নাম্বার দিয়েছে। আগে এই দুটোতে আসি, 1 নাম্বার কোন গ্রাফ, 1 নাম্বার হচ্ছে সেম প্রেসারের গ্রাফ মানে আইসোকোরিক, 1 নাম্বার হলো আইসোকোরিকের গ্রাফ, আইসোকোরিক মানে সেম প্রেসার, এটা এই যে গ্রাফটা সেটা সেম ভলিউম। 4 নাম্বার হচ্ছে সেম ভলিউম মানে আইসোবারিক, তাই তো, আইসোবারিক না উল্টোটা বললাম, সরি, আইসোকোরিক মানে সেম ভলিউম, আইসোবারিক মানে হচ্ছে সেম প্রেসার, উল্টোটা বললাম, সেম প্রেসার সেম ভলিউম, তাই না, হ্যাঁ। আচ্ছা, আর বাকি দুটোর মধ্যে আছে এটা আর এটা,
এটা কত নাম্বার দিয়েছে 3, এটা নাম্বার দিয়েছে 2। এবার বলো 3 আর 2 এর মধ্যে একটা হবে আইসোথার্মাল, একটা হবে অ্যাডিয়াবেটিক। আইসোথার্মালের স্লোপ বেশি হয় না অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি হয়? কার স্লোপ বেশি হয়? অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি হয়। তার মানে 3 নাম্বার ইজ আইসোথার্মাল, 3 নাম্বার ইজ আইসোথার্মাল, ফোর্থ ওয়ান সেকেন্ড ওয়ান ইজ অ্যাডিয়াবেটিক, তাই তো? তাহলে অ্যাডিয়াবেটিক জিজ্ঞেস করেছে আমাদের অপশন 1 মানে 2 ইজ দ্য অ্যাডিয়াবেটিক, কারণ স্লোপ বেশি হয়, তাই না? আচ্ছা, সামনে আছে কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। এবার ম্যাচ লিস্ট বলেছে, এটা আমি তোমাদের স্ক্রিনে পুরো ফটো দিয়ে দেবো। এনসিইআরটি দেখো, এনসিইআরটি থেকে প্রশ্নটা এসছে ডাইরেক্ট, এটা একদম লাস্ট চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোশ্চেন। ডাইরেক্ট দেখো, তোমরা কোশ্চেনটাকে দেখানো, তারপর আমি দেখছি এম রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রেডিয়েশন, এক্স রেজ দিয়ে তাদের ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো স্ক্রিনে ফটোটা দেখো, পুরো এনসিইআরটি থেকে তোলা, একদম এনসিইআরটি থেকে দিয়ে দিয়েছে। এখানে হবে তোমার এম রেডিও ওয়েভ হবে 10 টু দ্য পাওয়ার 2, মানে এম রেডিও মানে এ হবে 2, এ হবে 2 নাম্বার 10 টু দ্য পাওয়ার 2। মাইক্রোওয়েভ হবে বি হচ্ছে তোমার 10 টু দ্য পাওয়ার -2, মাইক্রোওয়েভ হবে তোমার -2 মানে অপশন 3, তাই তো? তারপরে হচ্ছে ইনফ্রারেড হচ্ছে তোমার 10 টু দ্য পাওয়ার -4 কোথায় আছে? 4 নম্বরে, বাকিটা মিলিয়ে না। তাহলে অপশন কোনটা আসছে? অপশন আসছে 3 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, ডাইরেক্ট এনসিইআরটি থেকে কোশ্চেন তুলে দিয়েছে। কোশ্চেন নাম্বার 23 তো একদমই বাচ্চাদের কোশ্চেন। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, টু মুভিং পার্টিকলস মেক্স অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি 45 ডিগ্রি with the x-axis as shown in the figure. The ratio of their respective velocities. ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, দুটো গ্রাফ আছে, একটা হচ্ছে প্রথমটা 30 পরেরটা 45, কিচ্ছু না। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপকে কি বলে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপকে ভেলোসিটি বলে। তাহলে tan 30 বাই tan 45 হবে, tan 30 বাই tan 45, আনসার ইজ 1/√3, অপশন 3। খুবই ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24, in a Young's double slit experiment, a student observes 8 fringes in a certain segment of screen when a monochromatic light of 600 nanometer wavelength is used. If the wavelength of light is changed to 400 nanometer, then the number of fringes he would observe in the same region of the screen. দেখো আমরা জানি y equal to nd lambda by d হয়, জানি তো সবাই জানি nd lambda by d, যেখানে ক্যাপিটাল d হচ্ছে স্ক্রিন টু স্লিট ডিসটেন্স আর স্মল d হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য স্লিট টু স্লিট, ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। আমার এখানে n তাহলে কত? n টাই বলেছে, n টা হচ্ছে তোমার y ইনটু স্মল d বাই d ল্যামডা, তাই তো? তো এখানে দেখা যাচ্ছে যে n ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, তার মানে n1 বাই n2 ইজ ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1, মানে n1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু m2 ল্যামডা 2। n1 কত? 8টা ফ্রিঞ্জে, যেহেতু দুটোরই y সমান বলে দিয়েছে তার জন্য আমরা করতে পারছি। y সমান কোথায় বুঝতে পারলে? বলছে ইন এ সার্টেন সেগমেন্ট অফ স্ক্রিন, ওই সেগমেন্টেই আবার পরেরটা হচ্ছে। তাহলে n হচ্ছে 1 হচ্ছে 8 ইন্টু 600 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু n2 বার করতে হবে ইন্টু 400, তাই তো? তাহলে এটা আসছে হচ্ছে n2 হচ্ছে 12, আনসার 3। এতটা ইজি, ঠিক আছে? আনসার 3 নাম্বার আনসার ইজ দ্য কারেক্ট আনসার। The next question 25 the peak voltage of the AC source is equal to, এত মানে একদম বেসিক থেকে প্রশ্ন দিয়েছে। আমরা জানি যে এসি যারা পড়ছো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে VRMS যেটা হয় সেটা হচ্ছে V0 বাই √2 হয়। V0টা কি? পিক ভোল্টেজ। তাহলে V0 বার করতে বলেছে, V0 ইকুয়াল টু √2 VRMS। কতক্ষণ লাগে করতে? মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড লাগবে হার্ডলি। তো 25 অপশন হচ্ছে 2, √2 টাইমস দ্য RMS ভ্যালু অফ দ্য AC সোর্স, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 26, peak volt if the initial tension on a stretched string is doubled, then the ratio of the initial and final speed of the transverse wave along the string. কিসের প্রশ্ন এটা? ওয়েভস এর প্রশ্ন। আমরা জানি যে f ইকুয়াল টু কি হয়? n/12 √t/m, অথবা তোমরা বলতে পারো যে √t/μ হয়, তাই তো? দুটো ফর্মুলা আছে, √2/μ হয়। যাই হোক, যেটাই হোক না কেন, আমরা জিজ্ঞেস করেছি ইনিশিয়াল ফাইনাল স্পিড বার করতে। তো এটা আমরা কি করবো এখান থেকে? ইনিশিয়াল টেনশন অফ আ স্ট্রেচ স্ট্রিং ইজ ডাবল দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল ফাইনাল স্পিড অফ আ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? তো এটা আমরা এখান থেকে পেলাম
তাহলে এফ হচ্ছে তোমার, এফ মানে আবার 2πr/v হয়, তাই তো? তাহলে এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তাহলে আমি বলতে পারি যে v1/v2 ইজ ইকুয়াল টু √t1/t2, তাই না? তাহলে √t/2t, তাহলে √1/√2 ইজ দ্য আনসার। কিছু করার নেই, কিছু বোঝানোরও কিছু নেই, এতে ডাইরেক্ট ফর্মুলা, কি বোঝাবো, তাই না? তারপরেও যদি না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করো বা আমার এখানে এসে পড়াশোনা করতে পারো। 27. Given below are two statements. Biot-Savart law gives us the expression for the magnetic field strength of an infinitesimal current element ideal of a current carrying conductor only. অবশ্যই Biot-Savart law তো তোমার ইনফাইনাইটেসিমাল কারেন্টের জন্য বার করে তো, ঠিকই তো, ম্যাগনেটিক ফিল্ড। Statement 2. Biot-Savart law is analogous to Coulomb's inverse square law. Coulomb's inverse square law, আরে Coulomb's lawটাকেই তো Coulomb inverse square law বলে। Of charge q with the former being related to the field produced by scalar source ideal while the latter being produced by a vector source. না, Biot-Savart law কোনদিনও স্কেলার সোর্স নিয়ে কথা বলে না। তো স্টেটমেন্ট 1 is correct, statement 2 is wrong, তাহলে অপশন হবে 2। স্টেটমেন্ট 1 is correct and statement 2 is incorrect, তাই না? Biot-Savart law তোমরা জানোই, BB ইকুয়াল টু কি হয়, mu naught into I dl cross r by r2. This is the vector form. Okay, this is the vector form. তো এটা ভেক্টর ফর্মকেই বলে। ক্লিয়ার? নেক্সট 28. As the temperature increase the electrical resistance, oh my god, কি ইজি কোশ্চেন। সবাই জানে কন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে। তো কি কোশ্চেন? As the temperature increases, the electrical resistance increase for conductor, decrease for semiconductor. Option 2, দেখা মাত্র আনসার। 29. The energy that will be ideally radiated by a 100 kilowatt transmitter. Kilowatt transmitter মানে একটা পাওয়ার দিয়ে দিয়েছে 100 kilowatt. The energy that will be ideally radiated by a 100 kilowatt transmitter in 1 hour. Then energy মানে কি, power into time, কি easy question. 100 into time, 24 into 60 into 60 মানে 3600। সেকেন্ডে আনতে হবে, 36 10 to the power 7 জুল আসবে আনসার। অপশন 4। না, এত ইজি কোশ্চেন যে মানে এক্সপেক্টেড, আমাদের এক্সপেক্টেডই ছিল এই জিনিসটা। মানে আমরা যখন ক্লাস করিয়েছিলাম তখন সবাইকেই বলেছিলাম যে কোশ্চেন একদম ইজি গুলো করো, একদম বেসিকে যাও, কারণ নিট সবসময় বেসিকেই আসে, ঠিক আছে? এখানে কোনো কঠিনের কোনো ব্যাপারই নেই এখানে, ঠিক আছে? এটা তুমি যদি বলতে যে তুমি আইআইটি করছো, আইআইটি পরীক্ষায় তোমার এরকম প্রশ্ন, ওরা স্বপ্ন দেখে এরকম প্রশ্নের, কিন্তু এখানে সেটা সম্ভব। আর ওরা চাইছে এনটিএ সবার জন্য মানে জিনিসটাকে করে দিচ্ছে, সবাই তোমরা যাতে ডাক্তার হতে পারো পড়াশুনো করে, তাই না? সেটার জন্য একটু ভালো করে পড়াশুনো করতে হবে, এটাই। Question number 30. A body of mass 60 gram experiences a gravitational force of 33 Newton. A body of mass 60 gram experiences a gravitational force of 3 Newton when placed at a particular point. The magnitude of the gravitational field intensity. কি কোশ্চেন? আমরা সবাই জানি F equal to m into, যেহেতু ছোটবেলা থেকেই লিখে এসেছি, তাহলে G equal to F by m। আমরা জানি G equal to কি হয়, gm by r square, সবাই জানো, তাই না? তাহলে F by m। এবার বলে দিয়েছে ফোর্স 3 নিউটন আর এটা 60 গ্রাম। হে ভগবান, 60 × 10⁻³ এতটাই ইজি যে আমার অবাক লাগছে করতে। 50 নিউটন পার কেজি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। কোশ্চেন নাম্বার 31, এটা গ্র্যাভিটেশনের প্রশ্ন ছিল কিন্তু 30টা। 31. In the given nuclear reaction, element X is 1122 Na plus এটা কইয়ে X plus পজিট্রন প্লাস নিউট্রিনো। নিউট্রিনো কোথায় বেরোয়, পজিট্রন কোথায় বেরোয়? বিটা প্লাস ডিকে। কোন চ্যাপ্টার? মডার্ন ফিজিক্সের অ্যাটম নিউক্লিয়ার চ্যাপ্টার। এটা বিটা প্লাস ডিকে বলেছে, বিটা প্লাস ডিকেতে এটার নাম হচ্ছে পজিট্রন। পজিট্রন কি হয়? পজিট্রনকে আমরা লিখি +1e0। আর নিউট্রিনোর কোনো চার্জ বা ইয়ে হয় না, অ্যাটমিক নাম্বার কিছু হয় না। তাহলে আমরা কি লিখবো? 1122 Na, এখানে গিয়ে +1e0, আর এখানে কিছুই নেই। তাহলে 1 থেকে এখানে মানে তাহলে এখানে কত হতে হবে? 10 + 1 11,
আর ইয়েতে কোনো চেঞ্জ হবে না, অ্যাটমিক মাসে কোনো চেঞ্জ হবে না, তাহলে 22। তাহলে অপশন 10 22 Na, 10 22 Na কোথায় গেল? অপশন 10 22 Na, 10 কত কোনটা বলো? 10 22 Ne, সরি Ne হবে এটা, 10 22 Ne, 10 22 Ne হবে, ঠিক আছে? তাহলে অপশন হলো 2, সেকেন্ড অপশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রিক লাইনস অফ ফোর্স অ্যান্ড ইকুইপোটেনশিয়াল সারফেস। আমরা জানি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইকুইপোটেনশিয়াল সারফেস অ্যান্ড ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ অলসো পারপেন্ডিকুলার টু ইলেকট্রিক ফিল্ড, ভাইস ভার্সা হয়। 90 ডিগ্রি করার কোনো দরকারই নেই। 32 এর অপশন ডি। 33, a copper wire of length 10 meter and radius 10 to the power minus 2 per by pi meter has electrical resistance of 10 ohm. The current density in the wire for electric field strength দেওয়া আছে 10 volt per meter. কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রশ্ন, যে বার করতে হবে, যে ইকুয়াল টু সিগমা ইনটু ই দেওয়া আছে। সিগমা মানে 1 বাই রো, আর রো মানে হচ্ছে আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। তাহলে রো মানে হচ্ছে আর এ বাই এল, বসিয়ে দাও ডাইরেক্ট। ই বাই আর এ বাই এল, তাই তো? আর এ বাই এল বসিয়ে দাও, সব দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, 10 দেওয়া আছে, 10 ইন্টু পাই দেওয়া আছে, আর দেওয়া আছে 10 ইন্টু 10 to the power minus 4 into pi, 10 to the power 5 ampere per meter square will be the answer. Ampere per meter square 10 to the power 5, option 3. Easy question, প্রত্যেকটা কোশ্চেন ইজি, সেভাবে প্রিপেয়ার হতে হবে। 34 কাইনেমেটিক্স এর কোশ্চেন। 34, ratio of the distance traveled by a freely falling body in the first, second, third, fourth second. এই যখন প্রত্যেক সেকেন্ডে বার করতে হয়, Sn equal to কি ফর্মুলা আসে? u plus a by 2 into 2n minus 1. তাহলে Sn is proportional to, তাহলে Sn 1 হবে, S1 কত হবে? u তো u থাকবে, আমি এটাকে ধরছি না প্রথমটাকে। g by 2 into 2 into 1 minus 1 মানে 2 মানে 1, তাহলে g by 2, S2 হবে সিমিলারলি 2 into 2 g by 2 into 2 2 4 minus 1 মানে 3, S3 হবে g by 2 into 3 2 6 minus 1 5, S4 হবে, u তো সামনেই আছে, আমাদের রেশিও বার করতে হবে, কেটে যাবে সব, তাহলে g by 2 into 4 2 8 minus 1 মানে 7, ক্যালকুলেট করো, রেশিও বার করো, 1:3:5:7 দেখাই যাচ্ছে, g by 2 সব কেটে যাবে। অপশন 2, an electric lift with a 35 number question, an electric lift with a maximum load of 2000 kg, lift plus passenger। এই যে একটা লিফট আছে, যেটা লিফট প্লাস প্যাসেঞ্জার 2000 কেজি আছে, লিফটের ওয়েট প্লাস 2000 প্লাস প্যাসেঞ্জার মিলে is moving up with a constant speed of 1.5 meter per second, 1.5 meter per second. The frictional force, Newton's law of motion এর অঙ্ক এটা, frictional force opposing the motion is 3000 নিউটন, তাই না? 3000 নিউটন এটা ফ্রিকশন ফোর্স। the power minimum power delivered by the motor to the lift in the watt, মানে টেনশন বার করতে হবে, কত টেনশন থেকে পাওয়ার বার করতে হবে, টেনশন কত? W plus F মানে হচ্ছে 23, কত 20,000 তো নাকি 2000 আর 3000, 2000 কেজি, আর 3000 বলে দিয়েছে, বলতে প্যাসেঞ্জার ম্যাক্সিমাম লোড অফ 2000 কেজি আর 3000 নিউটন, তাহলে 2000 ইন্টু 10 মানে 20,000, 10 কেন? 10 হচ্ছে mg, তাই তো? কেজি কিসের ইউনিট? মাসের ইউনিট, m ইন্টু জি প্লাস 3000 মানে 23,000। তাহলে এটা হলো টেনশন। তাহলে পাওয়ার মানে কি? পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি জানি আমরা, 23,000 ইন্টু ভেলোসিটি 1.5, ক্যালকুলেট করো কত আসবে? 34500 ওয়াট। কতক্ষণ লাগে করতে? 1 মিনিটও লাগে না, তোমাদের বোঝানোর জন্য আমরা এতটা টাইম লাগছে, কিন্তু এটা 1 মিনিটও টাইম লাগে না। এই হলো 35টা ম্যান্ডেটরি কোশ্চেন,
বাকি 10টার মধ্যে 5টা করতে হবে। 35টা করতেই হবে, বাকি 10টার মধ্যে 5টা করতে হবে, ঠিক আছে? সরি 35টা কোশ্চেন, টোটাল 15টা, সরি বাকি 15টার মধ্যে 10টা করতে হবে। 35টা কোশ্চেন ম্যান্ডেটরি, বাকি 15টা কোশ্চেন, টোটাল 50টা কোশ্চেন, তার মধ্যে 10টা তোমাকে করতে হবে। চলো 36, the volume occupied by the molecules or contained in 4.5 kg water at STP if the intermolecular force vanishes away. Easy question, KTG, mass 4.5 kg, STP তে টেম্পারেচার কত হয়? 273.15, 273 কেলভিন লিখলেও হয়, P হচ্ছে 1 atm, তাই না? তাহলে N ইকুয়াল টু কি হয়? মোলার মাস বাই এমনি মাস, গিভেন মাস বাই মোলার মাস, তাই তো? তাহলে 4500 বাই 18, তাহলে এটা আসবে 250 आंसर, তাই না? তাহলে PV ইকুয়াল টু nRT অ্যাপ্লাই করো, PV তাহলে 1 ইনটু V, প্রেসার 1 atm ইনটু V ইজ ইকুয়াল টু 250 ইনটু R হচ্ছে 0.0821 ইনটু T হচ্ছে 273.15, आंसर হবে 5606 লিটার, মানে হচ্ছে 5.606 মিটার কিউব, তাই না? বোঝা গেল? অন্যভাবেও করতে পারো, মলিকুলার মাস দিয়ে করতে পারো। মলিকুলার মাস হচ্ছে 18 গ্রাম, এম হচ্ছে 18 গ্রাম, ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ ওয়াটার ভেপার অ্যাট এসটিপি 22.4 লিটার আমরা জানি। তাহলে 4.5 গ্রাম অকুপাইজ কত? 4.5 কেজি কত অকুপাই করবে? 22.5, 4 10 to the minus 3 by 18 10 to the power minus 3 into 4.5, এটা করলেও আসবে 5.6 মিটার কিউব। দুটো মেথডে করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, the area of rectangular field, the area of rectangular field of length 55.3, area of rectangular field of in meter square of length 55.3 and breadth 25 meter after rounding off, first chapter rounding of significant digit, আচ্ছা after rounding of the value of correct significant figure, তাহলে এরিয়া মানে আমরা জানি breadth into length, তাই তো? তাহলে 55.3 into 25, এটা করলে আসবে হচ্ছে, ক্যালকুলেট করলে 1382.5, 1382.5, যেটা কিন্তু আনসার নয়, কারণ রাউন্ডিং অফ করতে হবে। সিগনিফিক্যান্ট ডিজিট কত? যখনই দুটো কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করা হয়, তাদের যে মিনিমাম সিগনিফিক্যান্ট ডিজিট যার আছে, আনসারের ডিজিট হবে, আনসার সিগনিফিক্যান্ট ডিজিট হবে সেটাই। মিনিমাম কার? এখানে 3টে সিগনিফিক্যান্ট ডিজিট, এখানে দুটো, তাহলে মিনিমাম দুটো রাখতে হবে। তাহলে 13 রেখে বাকিটা আমাদের করতে হবে, মানে 13 এর পরে 8 আছে, মানে 14 করতে হবে, 14 ইন্টু 10 to the power 2, আনসার হলো অপশন 3, রাউন্ডিং অফ করা হলো। 38 নাম্বার কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছে। 38 নাম্বার কোশ্চেন, a capacitor of capacitance 900 farad is picofarad is charged fully by 100 volt battery B as shown in figure, then it is disconnected from the battery and connected to another uncharged capacitor of capacitance 900 picofarad as shown in figure, electrostatic energy stored in the system। কথাটা হচ্ছে যে ইলেকট্রো 2 এর প্রশ্ন, এটা ইলেকট্রোস্ট্যাটিক্স 2। ইনিশিয়াল এনার্জি কত যখন শুধু ক্যাপাসিটর রাখা ছিল? ইনিশিয়াল এনার্জি কত? হাফ সিভি স্কয়ার, তাই তো? ক্যালকুলেট করতে পারো এখান থেকে। সি কত দিয়েছে? হাফ ইন্টু 9 10 to the power minus 10 করে দিচ্ছি পিকো ফ্যারাডকে, 10 to the minus 12 হয়, আমি 200 দিয়ে মাইনাস 10 করে দিচ্ছি ইন্টু 100 ইন্টু 100, মানে এটা আসবে হচ্ছে তোমার 4.5 10 to the power minus 6 জুল। এটা ইনিশিয়াল এনার্জি। নাও দ্য ক্যাপাসিটর কি বলেছে? ইজ ডিসকানেক্টেড এন্ড ইজ কানেক্টেড টু আনাদার 900 পিকো ফ্যারাড, তাই তো? তার মানে কি, যখন স্টেডি স্টেট হবে তখন এদের চার্জটা হাফ হয়ে যাবে, মানে পোটেনশিয়ালটাও হাফ হয়ে যাবে, মানে Q is equal to CV হয় তো, Q হচ্ছে Q/2 হয়ে যাবে আর V হচ্ছে V/2 হয়ে যাবে, কারণ ক্যাপাসিট্যান্স তো একই থাকবে। তাহলে আমি টোটাল এনার্জি এখন বার করতে পারবো, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, সেটা হবে 2 ইন্টু হাফ QV। হাফ QV ও ফর্মুলা হয় এনার্জির, 2 ইন্টু হাফ QV, তাই না? বোঝা গেল তো? তাহলে হাফ QV, তাহলে হাফ, এটা কি হলো? হাফ QV। তো এবার হচ্ছে QV মানে C is equal to Q is equal to CV, তাহলে C is equal to Q/V। এখান থেকে আমরা তাহলে নেট ইকুইভ্যালেন্টটা বার করতে পারি, হাফ C1 প্লাস C2 ইকুইভ্যালেন্ট ইন্টু V স্কোয়ার ইকুয়াল টু হাফ 2 ইন্টু 9 10 to the power minus 9 ইন্টু
10⁻⁹ ইন্টু 50 স্কোয়ার, এটাই হচ্ছে 1/4 কিউবি, তাই তো? তাহলে 1/4 কিউবি মানে যে 1/4 কিউবি ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটা আসলে 2.25 10⁻⁻6 আনসার আসবে 2.25 10⁻⁻6। ক্যালকুলেট করে তোমরা দেখতে পারো বাড়িতে, ঠিক আছে? আমি শর্টে করে দিলাম কারণ ক্যালকুলেশন পার্ট আছে একটু, এটা ক্যালকুলেট করতে হবে তোমাদের নিজেদেরকে। এটা হলো 38 নাম্বার কোশ্চেন। 40 নাম্বার কোশ্চেন আবার আমাদের ডাইমেনশন থেকে দিয়েছে। 40 নাম্বার কোশ্চেন ডাইমেনশন দেখো, এর ডাইমেনশন থেকে অলরেডি 3টে কোশ্চেন চলে এসেছে। গ্র্যাভিটেশনাল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইন্টেন্সিটি। এখান থেকে দেখো ইজিলি কি করে করতে পারবে। পোটেনশিয়াল এনার্জি মানে এনার্জি, এনার্জি কি করে হয়? এনার্জি হচ্ছে ml²t-2, সবাই জানে। দেখো এনার্জি কার সাথে মেলে? ml²t-2 মানে b এর সাথে 4 মেলে, ঠিক আছে? তাহলে b এর সাথে 4 এটা মেলাও, আর d হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি মানে হচ্ছে d এর সাথে তোমার দেখো মূল্যগত ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি মানে কি? g এর ভ্যালু মানে স্মল g মানে lt-2 অ্যাক্সিলারেশন, তার মানে হচ্ছে d এর সাথে 3। ব্যাস, এটা মিলছে কোনটায়? এটা মিলছে হচ্ছে আমাদের 1 নাম্বার, আনসার হচ্ছে 1। বুঝা গেল? The pendulum of length, question number 40, the pendulum of length 121 cm and 100 cm start vibrating in phase. At some instant the two are at their mean position in the same phase. The minimum number of vibration of the shorter pendulum after which the two are in again at the same phase. Previous year এর question, কোনো একটা পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা এসেছিল। কি করব? L1 দেওয়া আছে 1.21 মিটার, L2 দেওয়া আছে 1 মিটার। তার মানে ওরা একই সাথে স্টার্ট করেছে, কিন্তু ওদের যেহেতু লেংথ আলাদা, লেংথের সাথে টাইম পিরিয়ডে কি ফর্মুলা? 2π√L/g। তার মানে টাইম পিরিয়ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ, মানে যার লেংথ বেশি তার টাইম পিরিয়ড বেশি। মানে ওরা একই সাথে শুরু করেছে, ধরে নাও ওরা একই জায়গা থেকে শুরু করেছে, এটা প্লাস মাইনাস এ, এটা প্লাস এ, এটা ওটা মাইনাস এ, এটা প্লাস এ, দুজনে একই জায়গা থেকে মিড পয়েন্ট থেকে ধরে নাও শুরু করেছে, কিন্তু এর লেংথ বেশি হওয়ার জন্য টাইম পিরিয়ড বেশি, আর লেংথ কমানো টাইম পিরিয়ড কম। মানে ওরা এইভাবে মুভ করবে, এইভাবে কোনো একটা টাইমে এসে ওরা একটা জায়গায় মিট হবে। সেই টাইমটা কি করে আমরা নেব? তাহলে আমরা লিখি টি ইজ প্রপোর্শনাল টু যেহেতু এল, আমি বলতে পারি t1/t2 ইজ ইকুয়াল টু L1/L2, তাই তো? রুট ওভার দিয়ে, তাহলে t1/t2 ইজ ইকুয়াল টু 1.1/1, 1.1 করে রুট করে উঠিয়ে দিলাম, তাই 1.1 এর রুট হচ্ছে 1.1, তাই তো? 1.1, তাহলে 10t1 ইকুয়াল টু 11t2। তার মানে হচ্ছে t1 এর যখন 10টা টাইম পিরিয়ড, 10 বার টাইম পিরিয়ড হবে, তখন t2 এর 11 বার হবে। তাহলে t2 আমাকে কোনটা জিজ্ঞেস করেছে? শর্টার, কোনটা জিজ্ঞেস করেছে? ভাইব্রেশন অফ দ্য শর্টার পেন্ডুলাম। তাহলে আনসার শর্টার পেন্ডুলামে কত হবে? 11টা, তাই না? 11 বার হবে। বুঝা গেল? সেম টাইমে আসতে হবে। কোশ্চেন নাম্বার 41, সেটা হচ্ছে given below two statements, one is labeled as assertion, another is labeled as reason. Stretching of a spring is determined by the shear modulus of the material of the spring, তাই তো? shear modulus of the material assertion বলেছে, reason বলেছে coil spring of copper has more tensile strength than a steel spring of same dimension. In the light of the above statement, choose the most appropriate answer from the option given. তো দেখাই যাচ্ছে যে অপশন 2 হবে, কারণ A is true but R is false। কেন? স্ট্রেচিং অফ a spring is determined by the shear modulus. shear modulus এর ফর্মুলা হয় গামা দিয়ে করা হয়। স্ট্রেচিং অফ a spring shape changes before shear modulus, তাহলে গামা অফ কপার, আমরা জানি গামা অফ কপার ইজ লেস দেন গামা অফ কার? স্টিল বলেছে, তাই না? তাহলে অপশন হবে 2। কেন? তার কারণ stretching of spring is determined by the shear modulus of the material of the spring. The secondটা না, coil spring of copper has more tensile strength than a string মানে সেকেন্ডটা তো ভুল, কারণ টেনসাইল স্ট্রেংথ যার মানে কপারের কম আর এর বেশি, তাহলে কপার হচ্ছে মোর টেনসাইল স্ট্রেংথ বলেছে, কারণ ওয়াই কপারের কম, তাই না? সেকেন্ডটা ভুল হয়ে গেল, আর এখান থেকে শর্টে আমরা করতে পারলাম অপশন 2। 42, a ball is projected with a velocity 10 meter per second at an angle of 60 degree with the vertical direction. Its speed is the highest point আমরা যখন প্রজেক্টাইল করি আমরা জানি যে এর হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তাই না? ভার্টিক্যাল ভেলোসিটি চেঞ্জ হয়। হরাইজন্টাল ভেলোসিটি কত? ux ইকুয়াল টু u cos θ হয়, তাহলে u cos θ 10 cos 30, তাহলে হাইয়েস্ট পয়েন্টেও হরাইজন্টাল ভেলোসিটি সেমই থাকবে, তাই না? 10 cos 30 5√3 মিটার পার সেকেন্ড, আনসার হলো 5√3 মিটার পার সেকেন্ড। 42 এর 1, কারণ হাইয়েস্ট পয়েন্টে
শুধু হরিজন্টাল ভেলোসিটিটাই থাকে, ভার্টিক্যাল ভেলোসিটি থাকে না, তাই না? শুধু হরিজন্টাল থাকে এখানে, যখন আমরা প্রজেক্টাইল পড়ি আমরা জানি ম্যাক্সিমাম পয়েন্টে শুধু হরিজন্টাল ভেলোসিটি থাকে, ভার্টিক্যাল ভেলোসিটি থাকে না। সেজন্য ম্যাক্সিমাম উইল বি দা হরিজন্টাল ভেলোসিটি, আর হরিজন্টাল ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে 10 u cos θ, 10 cos 30, কত ইজি কোশ্চেন দেখো। 43, two transparent media A and B are separated by a plane boundary. The speed of light in those media at respective to the critical angle. Critical angle mu is equal to কি? হ্যাঁ, mu is equal to কি? 1/c, তাই তো? sin c equal to 1/mu লেখা হয়, sin c equal to 1/mu, তাই না? তা তুমি এখানে বসাও, তাহলে sin c equal to যদি 1/mu বসাও, তাহলে mu হচ্ছে তোমার, আর sin c তোমার যদি 1 কি বলেছে, ট্রান্সপারেন্ট মিডিয়া A and B আর সেপারেট বাই প্লেন বাউন্ডারি, স্পিড অফ লাইট ইন দিস মিডিয়া দেওয়া আছে, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে c হচ্ছে sin ইনভার্স 1/mu, তার মানে c1/c2 ইজ ইকুয়াল টু sin ইনভার্স mu2/mu1। করলে বুঝতে পারো sin ইনভার্স 3/4 আনসার আসবে, sin ইনভার্স 3/4, তাই তো ক্যালকুলেট করলে। আচ্ছা, ইজি প্রশ্ন ছিল। 44 আমাদের কমিউনিকেশনের কোশ্চেন। 44 দেখো, গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, তোমার ডায়াগ্রামটা আমি ড্র করে দিচ্ছি তবু। গেটগুলো আগে সবার আগে চিনতে হবে, গেটগুলো। খুবই ইজি কোশ্চেন। এটা সি বলেছে, এখানে এ বলেছে, আর এখানে বি বলে দিয়েছে। দেখো এটা কি গেট, এটা কি গেট, ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, তাই তো? এটাও ন্যান্ড গেট। এটা কি গেট, এটা অ্যান্ড গেট, আর এটা কি গেট, নট গেট, তাই তো? দেখো এ ন্যান্ড গেটে ইনপুট হচ্ছে এ আর বি ডাইরেক্টলি ঢুকছে, তাহলে এ আর বি কে যদি ইনপুট লেখা হয়, তাহলে ন্যান্ড গেটে কি করে, ও এ ডট বি করে ওপরে বার করে, তাই তো? ন্যান্ড গেট প্রথমে অ্যান্ড হবে মানে মাল্টিপ্লাই হবে, তারপরে নট হবে মানে ওপরে বার যাবে, তাই না? তো ন্যান্ড গেট। এবার দেখো এখানে ঢুকছে বি ইনপুট, আর আউটপুট ঢুকছে নট থেকে এসে, নট থেকে মানে এ আসছে, এ থেকে তাহলে এখানে কি আসবে, এ বার আর বি ঢুকছে এখানে, তাই না? এখানে ঢুকছিল এ আর বি, এখানে ঢুকছে এ বার আর বি ইনপুট, তাহলে কি করবে, এ করবে আবার সেই ন্যান্ড করবে মানে অ্যান্ড করবে, এ বার আর বি কে মাল্টিপ্লাই করবে, করে আবার তাতে আবার বার করবে। তাহলে এইটাই ইনপুট কি কি হলো, এটা ইনটু এটা, অ্যান্ড কি করে মাল্টিপ্লাই করে, তার মানে আমাদের হবে দ্য আউটপুট সি উইল বি এ ডট বি আবার ইনটু এ বার ডট বি আবার বার, ঠিক আছে? এবার দেখো আমরা এখান থেকে কি করতে পারি, ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করতে পারি। ডি মর্গান থিওরেম কি বলে, তোমার যখন এখানে দুটোই সেম আছে, মানে দুটোতেই বার আছে, বি কমন আছে, তুমি কি করতে পারো, পুরোটাকে এইভাবে লিখতে পারো, যেটা হচ্ছে এ ডট বি প্লাস এ বার ডট বি। লিখতে পারলে পুরোটাকে বার দিয়ে, দুটোতেই বার আছে কমন নিয়ে, এখান থেকে আমরা কি করব, বি কমন নেব, তাহলে বি কমন নিলে এ প্লাস এ বার হবে, আর এ প্লাস এ বার মানে সামথিং কিছুই না, তার মানে এটা শুধুমাত্র আনসার হবে বি বার। তাহলে ইনপুট আউটপুট কত হবে দেখো, আমরা এ বি ট্রুথ টেবিল বার করতে বলেছে, এ বি আর এটা হচ্ছে সি, তোমার এ লিখা দাও 0 1 0 0 0 1 1 0 1 1, এই চারটে ইনপুট। দেখো এর উপর ডিপেন্ডই করছে না, শুধু বি এর, বি যখন 0 হবে সি তখন 1 হবে, বি যখন 1 হবে সি তখন 0 হবে, 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে। তাহলে আনসার কোনটা, 1 0 1 0 কোথায় আছে, অপশন 2, অপশন 2 ইজ দ্য আনসার। এতটাই ইজি, বোঝা গেল, খুবই ইজি। এটা গেল 44 নম্বর কোশ্চেন। 45 নম্বর কোশ্চেন, a series LCR circuit with inductance 10 ohm, capacitance 10 microfarad, resistance 250 ohm, series LCR circuit, LCR circuit মানে কয়েল সি আর, এই যে এই সার্কিটে এসি সোর্স লাগানো হয়েছে 200 sin 100t ভোল্ট, হ্যাঁ, এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 10 হেনরি, আর এটা হচ্ছে 50 ওম। তাহলে বলেছে if the resonant frequency of the LCR is mu naught and the frequency of the AC source is nu, then mu naught আর V এর মধ্যে রেশিও।
রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কত 1/2 পাই √L/C, সবাই জানে 1/2 পাই √L/C, LC সরি 1/2 পাই √LC, তাই তো? তাহলে 1/2 পাই L কত 10 সরি 1/2 পাই √10 × 10 × 10 6, তাই না, মাইক্রোফ্যারাড। আচ্ছা, এটা আসবে 50/π হার্টজ, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সি হলো 50/π হার্টজ। কোথায় আছে? অপশন 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 অপশনে দেখো 50/π অপশন 1 এই আছে, শুধু একটা করলেই হয়ে যাবে। 50/π আছে, আর কিছুই নেই। তাহলে অপশন 1 ইজ দ্য আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন 46, হুইস্টন ব্রিজ দেওয়া আছে ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স x by adjusting the variable resistance y as shown in the figure. For the most precise measurement of x, the resistance P and Q. আচ্ছা, কি বলেছে? রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে রেজিস্ট্যান্স P and Q মানে বার করতে বলেছে। তাহলে এখানে আরো প্রশ্নটা পড়ি, হুইস্টন ব্রিজ ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স x বার করতে হবে বাই অ্যাডজাস্টিং দ্য ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স y as shown in figure. For the most precise measurement of x, the resistance P and Q should be very small হতে হবে, কারণ resistance of P and Q should be approx equal as it decreases error in experiment. P and Q মানে approximately কম হতে হবে, যে অপশন 1 should be approximately equal and small। কেন? equal and small না হলে ওরা এরর বাড়াবে, আর তাহলে আমি x টাকে ফাইন্ড আউট করতে পারবো না, ঠিক আছে? তো P আর Q কে স্মল হতে হবে। 47, from Ampere's circuital law, for a long straight wire of circular cross section carrying a steady current, the variation of magnetic field in the inside and outside the region easy, inside the outside Ampere, inside to outside। আমরা যদি এই গ্রাফ ড্র করি তাহলে আমরা কার বলেছে? লং স্ট্রেট ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন ক্যারিং এ স্টেডি কারেন্ট অফ ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ইনসাইড এন্ড আউটসাইড রিজিয়ন। গ্রাফ এরকম হয়, এই যে এরকম গিয়ে এই নামে, এই হচ্ছে গ্রাফ। তাহলে এটা কি হবে? অপশন কি বলেছে? অপশনে বলছে লিনিয়ারলি ইনক্রিজিং ফাংশন, প্রথমটা ঠিক আছে, আপ টু দ্য বাউন্ডারি অফ দ্য ওয়্যার এন্ড দেন লিনিয়ারলি ডিক্রিজিং ফ্রম দ্য আউটসাইড দ্য রিজিয়ন। অপশন লিনিয়ারলি ইনক্রিজিং ফাংশন অফ ডিস্টেন্স r আপ টু দ্য বাউন্ডারি এন্ড দেন ডিক্রিজিং 1/r। হ্যাঁ, এটা হচ্ছে 1/r, b is proportional to 1/r, এটা b is proportional to r। তাহলে অপশন b ইজ দ্য অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। কি ইজি কোশ্চেন, ঠিক আছে? 47 আর বাকি তিনটে কোশ্চেন আছে। 48, a big circular coil of 100,000 turns and average radius 10 meter is rotating about its horizontal diameter at 2 radian per second. The vertical components are, এটা সেকেন্ড চ্যাপ্টার, ম্যাগনেটিক সেকেন্ড চ্যাপ্টার থেকে এসেছে। আর্থ ম্যাগনেটিক ফিল্ড I equal to কি E/R, আর এই হচ্ছে NB A ওমেগা sin ওমেগা t হতো, মনে আছে? NB ওমেগা, সাইনটাকে রাখছি NB A ওমেগা, শুধু NB ওমেগা বাই R, ব্যাস বসিয়ে দাও। দেখো n দেওয়া আছে 1000, B দেওয়া আছে 2 × 10⁻5 into pi into 10 square into 2 by resistance 12.56। ক্যালকুলেট করলে I equal to 1 ampere আসবে। NB ওমেগা sin ওমেগা t হয় ফর্মুলা, ওখান থেকে NB ওমেগা নেওয়া হয়, মনে পড়ে? আচ্ছা। 49, 2 point charges -q plus q are placed at a distance of L shown in the figure. The magnitude of electric field at a distance r varies as, এটা তো ডাইপোল রাখা আছে, বোঝা যাচ্ছে ডাইপোল রাখা আছে। তাহলে ইকুয়াল টু এট এনি পয়েন্ট kp/x³ √1 + 3 cos square theta, তাই তো? তার মানে E is inversely proportional to r³। অপশন 1, অপশন 1, খুব ইজি কোশ্চেন। লাস্ট কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন আজকে। A nucleus of mass number 189 splits into 2 in nuclei having mass number 125, 64. Ratio of the two daughter nuclei r equal to r0 into a to the power 1/3, ডাইরেক্ট ফর্মুলা সবাই জানো, r equal to r0 a to the power 1/3। তাহলে r 125 by r 64 is equal to হবে r0 125 এর 1/3 by r0 64 এর 1/3, এটা হবে 5/4, 5:4 আনসার। তো এই হলো আমাদের 50টা কোশ্চেন সলভ। কোশ্চেন খুবই ইজি, সবাই ভালো ভালো নাম্বার পাবে, এবং সবাই মানে যারা 610, 15, 20 অ্যাভাব আশা মানে করছো তোমরা, আমি 600 অ্যাভাবই ধরে 615, 20 অ্যাভাবই ধরে নিচ্ছি, তারা সরকারি কলেজ পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি মনে হয় যে কোন কোন সরকারি কলেজ পেতে হলে
কত কত র্যাঙ্ক করতে হয় সেটা তাদের চার্ট বানিয়ে দিতে পারি আমরা, এবং যদি সেটা দরকার পড়ে তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাদের একটা আন্দাজ থাকবে যারা এবছর পরীক্ষা দিয়েছো এবং যারা পরের বছর পরীক্ষা দিচ্ছ তাদের একটা আন্দাজ থাকা দরকার যে কিরকম নাম্বার পেতে হলে আমাদের সেই জিনিসটা করতে হবে। বাকি কোশ্চেন ওয়াজ ভেরি ইজি অ্যান্ড অল্প কিছু দু একটা মডারেট ছিল, তো সবাই তোমরা আশা করি করতে পেরেছো এবং সবার পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সবাইকে বেস্ট অফ লাক তোমাদের ভবিষ্যতের জন্য। আর যারা পড়াশোনা করছো এখন রানিং, তাদেরকে বলবো ইজি জিনিসগুলো পড়ো, ধৈর্য ধরে পড়ো, আর নিজেদের টার্গেটটাকে ফিক্স রাখো, নিজেদের ডেডিকেশনটাকে ফিক্স রাখো, নিজের টাইমটাকে ডিভোট করো পুরোপুরি সাবজেক্টের প্রতি, তবেই তোমরা গিয়ে করতে পারবে এবং তোমাদের সবার হবে। তোমাদের যদি কোনো দরকার পড়ে আমাদের ইনস্টিটিউটে এসে তোমরা পড়াশোনা করতে পারো, অনলাইনে পড়তে পারো, অফলাইনে পড়তে পারো, যেটা তোমরা খুশি করতে চাও করতে পারো। তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটাকে একটা লাইক তোমরা অবশ্যই করো। ওকে, তো বেস্ট অফ লাক ইউর ফিউচার ফর ফিউচার ডক্টরস। বাই বাই, টাটা।